এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাশিদুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার ৯ নং রানাগাছা ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে। যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাজমুল ভাই, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল ওনার নানির ভাইয়ের সাথে। ওনার নানির ভাইয়ের বাড়ি জামালপুরের শীতলকুষা গ্রামে। তাকে উনি নানা বলে সম্বোধন করেন। তার নাম দুলাল। সময়টা 1990 কি 95 সালের ভেতরে ঘটেছিল। নানির সময়টা ঠিক এক্সাক্ট বলতে পারেন নাই। তো ওই সময়ে ওই নানার যেই বসত ভিটা, তার চতুর্দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিল ছিল। বর্ষাকালে থই থই পানি থাকতো, শীতকালেও পানি থাকতো, তবে হাঁটু সমান পানি। সাধারণত আমরা দেখি বিলে কিন্তু শীতকালে পানি থাকে না, কিন্তু ওখানে থাকতো। বর্ষাকালে পানি বেশি থাকায় মাছ পাওয়া যেত অনেক। এই বিলটা ছিল দুলাল নানার বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে। নানা কি করতেন, এই বিলে জাল পেতে মাছ ধরতেন, আবার চালি পেতেও মাছ ধরতেন। চালি হলো মাছ ধরার একরকম যন্ত্র, যেটা বাঁশ দিয়ে বানানো। তো ঘটনাটি ঘটেছিল এই বিলে মাছ ধরতে এসেই। বিলের এক পাশে ড্রেনের মতো একটা সরু খাল রয়েছে, বেশ বড়ই। তো এই ড্রেনেই নানা চালি পেতে মাছ ধরতেন। ভালোই মাছ পাওয়া যেত। বিশেষ করে যেই রাতে বৃষ্টি হতো, সেই রাতে মাছ ধরা পড়ার হিড়িক পড়ে যেত। এমনই এক আষাঢ় মাসের বাদলা দিনের ঘটনা। নানা এই ড্রেনে চালি পেতেছেন। দিনে ঝিরিঝিরি বৃষ্টিতে ঢালা ভর্তি করে মাছ পেতে শুরু করেছেন দুলাল নানা। সেই দিন সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হয়। সন্ধ্যায় নানা সেই বিলে গিয়ে একবার মাছ নিয়েও আসছেন, অনেক মাছ। চালিতে আর ধরে না। নানা তো বেজায় খুশি। যখন নানা মাছ ধরে ঢালিতে ঢেলে কাঁধে ঝুলিয়ে আসছেন, তখন পিছনের পানিতে অনেক ঝাপাঝাপির শব্দ শুনতে পাচ্ছেন। নানা বুঝতে পারলেন এ নিশ্চয়ই বড় বোয়াল মাছ হবে। এত মাছ পেয়েছেন আজ, আবার ওইদিকে বোয়ালেরও আনাগোনা। আনন্দে নানার মনটা কিন্তু নেচে ওঠে। উনি ভাবছেন, আজ রাত্রে এখানেই থাকতে হবে রে, না হলে এই বড় বড় মাছগুলো তো ধরতে পারবো না। আর এই মাছ যদি একবার চালির মধ্যে ঢুকে পড়ে, তাহলে তো চালি চুলি ভেঙে নিয়ে ওই পাশে চলে যাবে, তখন তো আবার লস হয়ে যাবে। নানা বাড়িতে আসছেন, এসে খাওয়া দাওয়া শেষ করে একটু বিছানায় গড়িয়ে নিয়েছেন যে হালকা একটু ঘুমিয়ে নিই, তারপর সারা রাত জেগে থাকবো। আর সারাদিন তো অনেক পরিশ্রম করেছেন, যার কারণে ঘুম চলে আসছে। ওনার যখন ঘুম ভেঙে যায়, তখন রাত যে কয়টা বাজে এইটা উনি অনুমান করতে পারেন নাই। কারণ বর্ষাকালে চাঁদ তারা না থাকায় সময় আন্দাজ করা কঠিন ছিল। আর গ্রামে তো ঘড়ির প্রচলন একটু কমই ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল। তো ঘুম থেকে ওঠার পর নানিকেও ডেকে তুলেছেন। বললেন যে হারিকেনার ছাতাটা দাও আর ঢালাটাও দাও, মাছ রাখবো তো। তখন নানি বললেন যে এখন কয়টা বাজে, এত রাত্রে বিলে না গেলে হয় না, চারদিকে টইটুম্বুর পানি, কি হয় না হয়। নানা কিন্তু নানির সব কথায় ভ্রুক্ষেপ করেন না। মাছ ধরার নেশা কিন্তু বড় একটা নেশা। এই নেশা যাদের আছে, কোনো ভূত প্রেতের ভয়, কোনো ঝড় বৃষ্টি, এগুলো কিছুই কিন্তু তারা মানেন না। নানা নানির কথা না শুনে ঢালি, ছাতা, হারিকেন এগুলো নিয়ে বেরিয়ে পড়েছেন বিলের উদ্দেশ্যে। নানা কাঁধে ঢালিটা ঝুলিয়ে যখন বের হন, তখন বুঝতে পারেন যে এখন তো গভীর রাত, চারদিকে নীরব, শুধু ঝুমঝুম বৃষ্টির শব্দ। তো নানা হেঁটে যাচ্ছেন বিলের দিকে, ছাতাটা ফুটিয়ে। যেতে যেতে যখন ওই জালির বা ওই চালির কাছাকাছি চলে এসেছেন, তখন নানা একটা শব্দ শুনতে পান, চপ 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 শব্দ। মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। নানা শব্দটা শুনতে শুনতে যখন ওই চালির কাছাকাছি এসে পড়েছেন, তখন নানা হারিকেনের ঝাপসা আলোতে দেখেন ওই চালির ওখানে একটা অবয়ব চালির দিকে উপর হয়ে কিছু একটা খাচ্ছে। নানা বুঝতে পারছিলেন যে এটা মাছ খাচ্ছে। তো এই অবয়বটাকে দেখে নানা ভেবেছিলেন এটা শেয়াল টাইপের কোনো জিনিস হবে। ওই এলাকায় কিন্তু শেয়ালের উপদ্রব ছিল, মাছ খেতে আসতো। নানার হাতে একটা লাঠি সবসময় থাকতো, বেশ করে রাত্রেবেলা বের হওয়ার সময় লাঠি নিয়ে বের হতেন। আবার বৃষ্টির রাত্রে কিন্তু লাঠি নিয়ে বের হতে হতো। লাঠির উপর ভর দিয়ে কাদা রাস্তা কিন্তু পার হতে হতো, নাহলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই লাঠিটা তো ওনার কাছে ছিল। চুপি চুপি কাছে গিয়ে ওই জিনিসটাকে দিয়েছেন একটা বাড়ি। যখনই বাড়ি দিয়েছেন, সাথে সাথে চোখের সামনে ওই জিনিসটা বাতাসে মিলিয়ে যায়। নানা তো বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, এটা তো শেয়াল না।
আর তখনই ওনার চারপাশ থেকে গড় 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 শব্দ আসছে। মনে হচ্ছে এই ডান পাশ থেকে শব্দ আসে, এই সামনে থেকে আসছে, এই বাম পাশ থেকে আসছে, এই পেছন থেকে আসছে, কিন্তু ওই জিনিসটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই গড় 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 শব্দ উনি শুনতে পাচ্ছেন। না তো বুঝতে পারছেন যে কি ভুলটাই না উনি করেছেন। মাছ খাচ্ছে খাক, এই জিনিসটা এত রাত্রে ভুল করে যে বাড়িটা দিলেন, এখন এই জিনিসটা ক্ষিপ্ত হয়ে না জানি কি ক্ষতি করে বসে। না তাড়াতাড়ি ওই চালি থেকে ওনার ঢালিতে মাছ ঢেলে 10 থেকে 12 হাত সামনে গিয়েছেন। তখনই চোখের সামনে নানা যা দেখলেন তা ছিল খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার, যেটা দেখার জন্য নানা কখনোই আশা করেন নাই। হারিকেনের আলোতে নানা দেখলেন একটা বেটে মানুষের মতো, উচ্চতা 2-2.5 হাত হবে, বেশ মোটা, কালো কুচকুচে, তবে সারা গায়ে কোনো লোম নাই, সারা গা চকচক চকচক করছে। আর এই জিনিসের শরীর থেকে মাছের আষ্টে গন্ধ আসছে। ওই অবয়বটাকে তো বাড়ি মারার পরেই নানা আন্দাজ করতে পেরেছিলেন যে এরকম কিছু একটা হতে পারে। নানা চিন্তা করলেন যে মাছ খাচ্ছিল, যে মাছগুলা ধরছি এখন এটা এর সামনে ফেলে দিয়ে দেই আমি বাড়ির দিকে ভৌ দৌড়। এই চিন্তা করে ওই জিনিসটা ফেলে যখনই অর্থাৎ মাছগুলো ফেলে যখনই বাড়ির দিকে দৌড় দিবেন, ওই সময় ওই জিনিসটা ব্যাঙের মতো লাফ দিয়ে এসে নানাকে জড়িয়ে ধরেছেন। নানা উপায়ন্তর না পেয়ে ওই জিনিসটাকে জড়িয়ে ধরে সেটার সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। ওই জিনিসটার শরীরটা খুবই পিচ্ছিল ছিল, কোনোভাবেই নানা ওইটাকে কাবু করতে পারছিলেন না, ওটা থেকে বেরো হতে পারছিলেন না, কিন্তু ওই জিনিসটা নানাকে খুব ভয়ঙ্কর ভাবে চেপে ধরেছে। নানাকে তো একবার পানিতে চুবায়, আবার মাথা উপরে তোলে, এরকম কিছুক্ষণ যখন হয়েছে নানা বুঝতে পারেন যে আজকে বুঝি ওনার জীবনের শেষ দিন। কি করা যায়? নানা শুনেছিলেন যে এই টাইপের পিশাচ জিনগুলো যদি আক্রমণ করে, বিশেষ করে যদি পানির নিচে বা পানির ভেতর টেনে নিয়ে যায়, সেক্ষেত্রে শরীরে থাকা পোশাকগুলো পারতপক্ষে কমিয়ে ফেলতে হবে। এই কাজটা উনি করেন। এটা করলে নাকি ওই পিশাচগুলোর শক্তি কমে যায়। তা নানা যখন এই কাজটি করেছেন, উনি দেখলেন যে হ্যাঁ, এইটা কাজে আসছে, এই পিশাচটাকে এখন দুর্বল বলে মনে হচ্ছে। আর উনি যখন শরীর থেকে পোশাক কমিয়েছেন, যতটুকু পোশাক কমিয়েছেন ততটুকুই ওই পিশাচটার শরীর পিচ্ছিল হওয়া কমে গেছে। আগে তো খুবই পিচ্ছিল ছিল, এখন মনে হচ্ছে বেশ খসখস হয়ে গেছে। না তো এই জিনিসটাকে এইবার ধরতে পারছেন, ধরে ওই জিনিসটাকে উনিও কাবু করে ফেলার চেষ্টা করছেন। শুধু তাই না, ওই জিনিসটা যেহেতু একটু বেটে ছিল, ওনার থেকে অনেক ছোট আকৃতি ছিল, ওই জিনিসটাকে উনি ধরে জাপটে ধরে ওটাকে উনি ডাঙার উপর নিয়ে আসছেন। ডাঙার উপর নিয়ে এসে ওই জিনিসটাকে মেরেছেন এক আসার খেয়ে ওই জিনিসটা তো কুই কুই শব্দ শুরু করে দিয়েছে। এদিকে নানারও শরীরের অবস্থা ভালো না, ওনার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। তবে নানা কিন্তু জ্ঞান হারাননি। মাটিতে ওঠার পরও আবারও ওই জিনিসটা ধস্তাধস্তি শুরু করে দেয় নানার সাথে। তবে এবার আর ওই জিনিসটা পেরে ওঠে না, ওই জিনিসটার শক্তিও আল্লাহর রহমতে কমে এসেছে। নানা ওই জিনিসটাকে আছাড় মারছেন, ওই জিনিসটাও নানাকে ক্ষতি করার চেষ্টা করছে। তবে একটা পর্যায়ে ওই জিনিসটা নানাকে ছেড়ে দেয়। তবে চলে যাওয়ার আগে বলে যে আজকে তোর ভাগ্য ভালো রে দুলাল্লা, তোর ভাগ্য ভালো, আজকে বেঁচে গেলি, তবে আবার যদি তোরে পাই না, আমাকে আঘাত করার শাস্তি কিন্তু তুই পাবি। এই বলে নাকি ওই জিনিসটা বাতাসের সাথে মিলিয়ে যায়। নানা কিন্তু মোটামুটি বেশ ভালোই শক্তিশালী গোছের লোক ছিলেন, তো আল্লাহর রহমতে অজ্ঞান হননি। একদম দুর্বল হয়ে যে হেঁটে হেঁটে বাড়িতেও আসতে পারবেন না এমনটাও হয়নি। এর মধ্যে তো আবার বৃষ্টির মধ্যে তো কাদা হয়ে গেছে চতুর্দিকে। এর মধ্যে এরকম অবস্থা, নানার শরীরে এত পরিমাণ কাদা লেগেছে, রাতের বেলা যে কেউ দেখলে নানাকেই ভূত ভেবে ভয় পাবে। হলেও তাই, আমার সারা শরীরে কাদামাটি নিয়ে তখন বাড়িতে এসে নানিকে ডাক দিয়েছে। নানি দরজা খুলেই দিয়েছেন এক চিৎকার, ধারে আল্লাহ এটা কি? উনি চিন্তা করছেন নিশ্চয়ই কোনো পিশাচ জিন তার স্বামীর গলা নকল করে এসে ডাক দিয়েছে, উনি দরজা খুলে দিয়েছেন। যখনই নানা বুঝতে পারছেন যে নানি ভয় পেয়েছেন, তখন নানিকে বলে, আরে থামো, আমি তোমার স্বামী, আমার সারা শরীরে কাদা লেগে গেছে, ভয়ের কিছু নাই, আমি ভূত প্রেত না, আগে পানি দাও, গোসল করি, তারপর সব কথা খুলে বলতেছি। তখন নানি একটু ধাতস্থ হন, পানি দেন, এরপর নানা গোসল করে বিছানায় শুয়ে পড়েন। এরপর যখন সব কথা বলেছেন, নানি তখন বলেন যে আরে এটা আগে বলো নাই কেন, এখন তো তোমার ঘুমানো ঠিক হবে না। নানি তাড়াতাড়ি লোহা পুড়িয়ে পানি খাওয়ান নানাকে। গ্রামে কিছু প্রচলিত নিয়মকানুন আছে। এরপরে গিয়ে নানা ঘুমিয়েছিলেন। সকালবেলা নানি হুজুর ডেকে নানাকে ঝাড়ফুঁক করান। কিছুটা জ্বর এসেছিল নানার, তবে আল্লাহর রহমতে সেটা তেমন কিছুই না, একদিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। তবে এরপরে নানা রাতের বেলা মাছ ধরা বাদ দিয়েছিলেন, কিন্তু মাছ ধরা কিন্তু বাদ দেন নাই।
রাতের বেলা একা একা মাছ ধরতেন না, যদি কখনো যেতেনও লোকজন নিয়ে যেতেন, বেশি রাত পর্যন্ত থাকতেন না। আর দিনের বেলাতে উনি মাছ ধরার চেষ্টা করতেন। নানা এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, অর্থাৎ দুলাল নানা কিন্তু এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন এবং এখনো মাঝে মাঝে উনি মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছেন। এটাই ছিল ঘটনা। এটা বাংলাদেশের বাইরের ঘটনা। নদীপথ থেকে দেশ থেকে অন্য দেশ লোকাল মানুষজন প্রায় সময় যাতায়াত করে নদীপথ দিয়ে। প্রত্নতত্ত্বদের কাছে সেই জায়গাটা বেশ পুরোপুরি পরিচিত জায়গা। কয়েকশো বছর পুরনো কিছু স্থাপনার পাশাপাশি সেই জায়গায় বেশ কিছু আবাসিক ঘর বাড়ি আছে, যা সেই স্থাপনাগুলোর মতোই পুরাতন। সেখানকার এক অস্থায়ী বাসিন্দা লীনা কুমারী, যিনি সেখানকার কোন একটা হাসপাতালের নার্স হিসেবে নিযুক্ত রয়েছেন। 2007 সালে সে গ্রামের পুরনো একটি বাড়ি কিনে নেয় লীনা কুমারী তার পরিবার নিয়ে নতুন বাড়িতে চলে আসে সকল কাগজপত্রের কাজ শেষ করে। তার পরিবারে সে ছাড়াও তার 28 বছরের ছেলে আছে রয় এবং 26 বছরের ছেলে আছে লিলির 2 সন্তান মুকেশ ও শিব, এবং এই দুজন সহ 16 বছরের একটি ছেলে আছে প্রসন লীনা কুমারের নিজের সন্তান নয়, তবে ছোটবেলা থেকে এই পরিবারের সাথেই থাকে। লীনা প্রসনকে ছোট থেকেই নিজের সন্তানের মতো বড় করে। নতুন বাসায় এসে তারা বেশ খুশি ছিল, বিশেষ করে মুকেশ আর শিব বেশ আনন্দিত ছিল। তারা বাসায় এসে যে যার মতো রুম বাছাই করতে শুরু করে, মানে কে কোন রুম নেবে তা নিয়ে বাছাই করা। বাড়িটা পুরাতন হলেও দেখতে অসম্ভব সুন্দর ছিল, কিন্তু বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই রয়ের কাছে কেমন অস্বস্তি লাগছিল। সে মাঝে মাঝে গরম ও ভারী বাতাস অনুভব করতে লাগে। তার একটা চিন্তার মাঝেই হঠাৎ লিলি বলে ওঠে, বাড়ির জানালাগুলো খুলে দাও, তাহলে বদ্ধ ভাবটা বেরিয়ে যাবে। লিলির এমন কথা শুনে রয় ভাবে, হয় এজন্যই তার কাছে এমন লাগছে, বদ্ধ জিনিসটা বেশি খারাপ লাগছিল তার কাছে। তবে এমন ছোট ছোট বিষয় সে নিয়মিত উপলব্ধি করতে থাকে। এটা তখন সবে শুরু, কিন্তু এগুলোকে সে ওই মুহূর্তে অশরীরের অস্তিত্ব কিছু একটা দিবে সেরকম জিনিস চিন্তা করতে পারেনি। কিন্তু সবসময় তার ভাবনায় ছিল যে এইখানে কোনো একটা গোলমাল আছে, কোনো একটা প্রবলেম আছে এই জায়গায়। সে নিজের মধ্যে এসব নিয়ে ভাবতে থাকে। স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো যখন কারো মাথায় আসে তখন সে নিজের মধ্যেই বিষয়টা রাখতে সবচেয়ে বেশি পছন্দ করে। তাই ব্যাপারটা নিয়ে কাউকে বলা যাবে এবং বললে সেটার রিয়াকশন কি হবে সেই জিনিসের কথা চিন্তা করে তিনি আর কাউকে কোনো কিছু জানাননি। হয় কেউ হাসতে পারে, না হয় অহেতুক কেউ ভয় পেতে পারে। রয় যখন এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত, তখন তার মা লীনা চাকরি করছেন এবং চাকরির পাশাপাশি নিজের বাড়ি নিজ মতো সাজাতে ব্যস্ত রয়েছিলেন। সে এই সমস্ত ব্যাপারে কিছু জানতো না এবং কখনো কিছু তিনি এসব জিনিসের ব্যাপারে অনুভবও করেননি। হঠাৎ একদিন লীনা তার ঘরে কাজ করার সময় লক্ষ্য করে তার পাশের রুমের লাইটটা নিজেই জ্বলছে, নিজেই বন্ধ হচ্ছে। লীনা ভাবে হয়তো বাড়িতে থাকা বাচ্চারা দুষ্টুমি করছে। তো যে রুম থেকে এরকম লাইট বন্ধ হচ্ছিল জ্বলছিল সেই জায়গায় ও আসলে বলতে যায় যে বিরক্ত হচ্ছে, ও বাচ্চাদেরকে বলতে যায়, কেউ মানা করতে যায় এরকম কাজ করো না। কিন্তু অবাক করার বিষয় যে সে সেখানে যে কাউকে দেখতে পায় না। কিন্তু সে যখন সেখানে দাঁড়িয়েছিল তখনও সেই বাতিটা জ্বলছিল, নিভছিল। তারপর থেকে সেও তার ছেলে রয়ের মতো অস্বাভাবিক ব্যাপারগুলো ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করে। সে মাঝে মাঝে প্রচুর পায়ের শব্দ পেতে থাকে, যা বাড়ির বাচ্চাদের না, কারণ যেই মুহূর্তে শব্দগুলো পাওয়া যায় সেই মুহূর্তে বাড়ির বাচ্চাগুলো পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকতো, সেজন্য বাড়ির বাচ্চাদের শব্দ এগুলো হবার কথা না। সে দেখতে পেত বাড়ির জিনিসপত্র নিজে নিজেই সরে যাচ্ছে, আবার কোথাও কিছু রেখে আসার সময় পেছন ঘুরে তাকালেই দেখা যেত জিনিসটা অন্যত্র পড়ে আছে। এদিকে প্রসন নতুন বাড়িতে আসবার পর থেকে ওর মধ্যে কেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। স্বাভাবিক পরিবর্তন না, অস্বাভাবিক পরিবর্তন। খুব বদমেজাজি এবং ও খিটখিটি স্বভাবের হয়ে যাচ্ছিল। কারোর সাথে তেমন কথা বলতো না, কিন্তু ও সাধারণত এরকম না, যা বাড়ির সবাই মোটামুটি একটা সময় লক্ষ্য করছিল। একদিন লীলা তার কাজে ব্যস্ত এমন সময় লক্ষ্য করে যে প্রসনের ঘর থেকে কে জানি উচ্চ স্বরে গান গাইছে এবং ওখান থেকে গান বাজনার শব্দ পরিষ্কার আসছে।
লীনা কয়েকবার প্রসূনকে সেই শব্দ কমানোর জন্য জোর গলায় বললেও যখন তিনি দেখেন গানের শব্দ কমছে না, তখন সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে তার রুমে যাবে। তখন সে প্রসূনের ঘরে গেলে যে দেখতে পায় প্রসূন ঘরে নেই। তখন লীনা নিজেই সে গানের শব্দ কমিয়ে প্রসূনের ঘর থেকে বেরিয়ে আসবে। এমন সময় লীনা প্রসূনের ঘরের একটা দেয়ালে লক্ষ্য করে অদ্ভুত সব পেন্টাগ্রাম আঁকা। তখন লীনা প্রসূনের ঘরের একটা বই দেখে চমকে ওঠে, যে বইটা ছিল তন্ত্রবিদ্যার, আর বইয়ের সাথে অনেক মোমবাতিও ছিল। তার ঘরে এমন জিনিসপত্রগুলো দেখে লীনা কুমারী প্রসূনকে অনেক বকাঝকা করে, বলে এই বাড়িতে এসব করা যাবে না, এগুলো কি করছো তুমি? এবং সে এসব পছন্দ করে না, সেটা সে বোঝাতে চাইছে। এক পর্যায়ে প্রসূন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্রতিনিয়ত বাড়িতে কোনো না কোনো ঘটনা ততক্ষণে ঘটে যাচ্ছে। রয় ও তার মা বুঝতে পারছে না বাড়ির ভেতর কি আছে আর এই সমস্যাগুলো কে করছে, কারণ তখন তারা দুজন এর কারণ খুঁজতে শুরু করে, কিন্তু একে অপরের সাথে কিছুই শেয়ার করে না। শুধু বাড়ি আর প্রসূনই নয়, কয়েকদিনের মাঝে লীনাও পড়ে যায় এক বড় সমস্যায়। কাজ করার সময় সে পিঠে আঘাত পায় এবং এই আঘাত পাওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করে একটা সার্জারি করাতে হয়। সার্জারি করার কয়েকদিন পর লীনাকে বাড়িতে আনা হয়। প্রায় সময় সে তার রুমেই কাটাতো বিশ্রাম করার জন্য। এমনই একদিন বিশ্রাম করার সময় লীনার ব্যথা ও যন্ত্রণা ছাড়াও অজানা এক কারণে তার ঘুম ভেঙে যেতে থাকে বারবার। যতবারই চোখ লেগে যায় কিছুক্ষণের মধ্যেই ঘুমটি ভেঙে যায়। অবশেষে সে বিরক্তিকতার সাথে চোখ খুলে দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার গায়ে ছিল 1800 শতাব্দীর জামা কাপড়। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে আর ভাবে চোখ বন্ধ করলে হয়তো মেয়েটা চলে যাবে। তার কিছুক্ষণ পর সে চোখ পুনরায় খুললে মেয়েটাকে সে দেখতে পায় না। সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ দীর্ঘায়িত হয় না। সে অনুভব করে সে মেয়েটা এবার তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। লীনা বুঝতে পারে এতদিন যাবৎ তাদের বাড়িতে যা ঘটছে তার সবকিছুর মূলে রয়েছে এই মেয়েটা। এসব ভাবনার মধ্যে লীনা মেয়েটির দিকে তাকাবে বলে কিছু করার সাহস পাচ্ছিল না, তাকানোর সাহস পাচ্ছিল না। একটা সময় লীনা জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে তখন লীনা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিষয় নিয়ে ভাবতে থাকে এবং আশেপাশে চারিপাশে ভালো মতো লক্ষ্য করে দেখে না, এবার সে মেয়েটিকে আর দেখা যাচ্ছে না। লীনা যেন স্বস্তি ফিরে পেল এই ভেবে যে অবশেষে সব সমস্যার কারণ জানতে পারা গেল। হয়তো এই মেয়েটি সব সমস্যার মূল। লীনা আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু লীনা এটা জানতো না যে ওই মেয়েরূপী অবয়বটা তারও তার পরিবারের জন্য কতটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে সামনে। 2 মাসের মধ্যে লীনা সুস্থ হয়ে ওঠে, কিন্তু এর মাঝে প্রসূন চেষ্টা করতে থাকে অশরীরীদের মাঝে জড়িয়ে পড়ার। প্রসূন ও তার বান্ধবী নিয়মিত চেষ্টা করতে থাকে যাতে তারা অশরীরীদের ডেকে নিজেদের কাজ করতে পারে। একদিন তাদের এই কর্মকাণ্ড রয় দেখে ফেলে। রয় তাদের এমন কাজ দেখে বেশ অবাক হয় এবং তাদেরকে শাসিয়ে দেয় যাতে তারা বাড়িতে এই সমস্ত কাজ আর না করে, আর এসব কাজ যেন তারা ছেড়ে দেয়, কারণ এমন কাজ কারোর জন্য এটা ভালো নয়। রয় বুঝতে পারে তার এমন কথাবার্তায় প্রসূনের মধ্যে আসলে কোনো পরিবর্তন আসবে না, তাই রয় তাদের নিয়মিত নজর রাখতে শুরু করে যাতে তারা এই সমস্ত কাজ আর করতে না পারে। যেহেতু তারা বাড়িতে কিছু করতে পারছে না, তাই তারা দুজনে আত্মাবশীকরণের রিচুয়াল করার একটা ফাঁকা জায়গা খুঁজে বের করে। জায়গাটা হলো একটি পরিত্যক্ত ভাঙা বাড়ি। সেখানে কিছুদিন রিচুয়াল করার পরে এক রাতে তারা সফল হয়। তারা কোনো একটা এন্টিটিকে হাজির করতে সক্ষম হয়। এন্টিটিকে দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে হয়তো কোনো একটা অশুভ শক্তিকে মুক্ত করে দিয়েছে তারা বেশ ভয় পেয়ে যায় এবং এই ভয় পাওয়ার কারণেই তারা রীতিমতো তাড়াতাড়ি সেখান থেকে বাইরে বেরিয়ে তাদের গাড়ির কাছে যায়। গাড়ি নিয়ে মাইল খানিক দূরে বাড়ির দিকে ছড়ে খুবই দ্রুত গতিতে। তারা বাড়ি পৌঁছে গাড়ি থেকে নেমে দেখে সেই এন্টিটি তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারা এখন কি করবে বুঝতে পারছে না। রয়কে ডেকে আনে ও সব কথা খুলে বলে যে তারা কিছু খারাপ মন্ত্রের মাধ্যমে হয়তো কোনো অশুভ আত্মাকে মুক্ত করে দিয়েছে। রয় সব শুনে জানালা থেকে উকি দিয়ে দেখে সত্যি বাড়ির বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং বাড়ির দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রয় যখন সেই দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাথে কথা বলার জন্য
বাড়ির বাইরে যায়। আসলে সে জানতে চায় যে এই লোকটা কে, আর সে কি বা চায়, আর এখানে কেনই বা দাঁড়িয়ে আছে। কিন্তু রয় বাইরে গিয়ে দেখে সেই জায়গায় কেউ নেই, সম্পূর্ণ খালি, কোথাও কেউ নাই। তাই সে আবারও বাড়ির ভেতরে আসে। জানালার ফাঁক দিয়ে সে দেখতে পায় সেই অবয়বটি ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার রয় একটু ভয় পেয়ে যায়। সে আর বাড়ির ভেতর থেকে বের হয় না। এরপর রয়ের মনে হয় যে প্রসন্ন তন্ত্রবিদ্যার চর্চা করে এবং অশরীরের সাথে যোগাযোগের জন্য তার কোনো বিশেষ কিছু আছে। তখন উপায় না পেয়ে রয় সেই মুহূর্তের সকল ঘটনা তার মা লীনাকে খুলে বলেন। লীনা প্রসন্ন তার বান্ধবীকে এসবের ক্ষতির দিকগুলো বুঝিয়ে বেশ বকাঝকাই করে, আর সাবধান করে দেয় যে আমার বাসার ত্রিসীমানা তো আমি এসব চাই না। তারপর থেকে প্রসন্ন এসব কাজ ছেড়ে দিলেও বেশি দিন রয় নিজেকে এসব থেকে দূরে রাখতে পারে না। এদিকে রয় প্রসন্নের উপর প্রতিনিয়ত নজর রাখতে থাকে। রয় লক্ষ্য করে যে এন্টিটির মুখোমুখি হওয়া আর বারবার নিষেধের পরেও প্রসন্নের এই আসক্তি কিছুতেই কাটছে না। কিছুদিন পর প্রসন্ন আবারও সেই একই কাজে জড়িয়ে পড়ে। সে দেখে বাড়ির বেসমেন্টে গিয়ে প্রসন্ন আবারও তন্ত্রবিদ্যার জিনিসপত্র নিয়ে কিছু একটা করছে। তখন রয় সেই জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং বহুদূর এক জঙ্গলে যেয়ে গিয়ে ফেলে আসে। কয়েকদিন পর রয় দেখে সেই জিনিসপত্রগুলো আবারও বাড়িতে দেখতে পায়। রয় খুব রাগান্বিত হয়ে যায়, কারণ জিনিসগুলো সে আবার বাড়িতে দেখবে এটা সে চিন্তা করেনি। এবং প্রথমে সে আসলে প্রসন্নকে প্রহার করে, বেশ মারধর করে, আর জানতে চায় যে সে কেন আবার ওগুলো ঘরে নিয়ে এসছে। কিন্তু প্রসন্ন এবার বলে সে এগুলো বাড়িতে আনেনি। তখন রয় ভাবে তাহলে এগুলো বাসায় কিভাবে এলো। তখন লীনা সেগুলোকে আগুনে পোড়াবে বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুতেই তাতে আগুন লাগছিল না। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছিল লীনা এগুলোতে আগুন দেবার, কিন্তু আগুন ধরছিল না। তাই লীনা সবগুলো জিনিস কোনো না কোনো ভাবে নষ্ট করে ফেলে দিয়ে আসে দূরে। এদিকে সবাই লক্ষ্য করছিল প্রসন্ন দিনে দিনে খুবই দুর্বল হয়ে পড়ছে। লীনা ভয় পেতে থাকে যে তার কোনো বড় ক্ষতি না আবার হয়ে যায়, কারণ প্রসন্ন অতিপ্রাকৃত কোনো বিষয়ে জড়িয়ে পড়েছে। একদিন প্রসন্ন কাঁদতে কাঁদতে লীনাকে বলে, আমাকে বাঁচাও, আমরা খুব খারাপ কাজ করে ফেলেছি। সে বলে সে আর তার বান্ধবী খুব শক্তিশালী আর একটা খারাপ মন্ত্রের চর্চা করত, যে মন্ত্রের মাধ্যমে সকল পীড়া ব্যাধি, দৈব দুর্বিপাক ও মৃত্যুকে ডাকা হয়েছে। বলা হয়েছে এই দাবি রক্তের, তোমরা নেমে আসো, রক্তের বদলে রক্ত দেব। বারবার এই মন্ত্র পড়া হয়েছে, আর রক্ত উৎসর্গ করার জন্য একটা কালো বিড়ালকে বলি দেওয়া হয়েছে। এসব শুনে লীনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিন্তু কি বা করতে পারে, যাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে তাকে তো ফেলতেও পারে না। তার প্রতি তো একটা মায়া জন্মে গেছে। সে বুঝতে পারে প্রসন্ন খুবই বিপদে আছে, তাই সে তাকে সাহায্য করতে চায়। কয়েকদিন পর লীনা কুমারী প্রসন্নকে সংশোধনগারে পাঠিয়ে দেয়, যাতে সে নিজেকে শুধরে ফিরে আসে। প্রসন্ন চলে যাবার পর লীনা কুমারীর নাতি শিব এবং মুকেশকে আর একই ঘরে বেড শেয়ার করে থাকতে হলো না। শিব প্রসন্নের ঘরে চলে গেল। অন্য ঘরে শিফট হবার রাতে শিব ঘুমাবার সময় দেখলো জানালার ওই পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। শিব মনে মনে ভয় নিয়ে বলে, কে তুমি জানালার ওই পাশে? ওই পাশের অবয়বটা বলে তার নাম নরেন। শিব ভয়ে ছুটে আসে তার মা নানির কাছে আর বলে জানালার পাশে নরেন দাঁড়িয়ে আছে, ও আমার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবেই হঠাৎ করে এই শব্দ শুনলে যে কেউ চিন্তা পড়ে যাবে। তার মা তার নানি চিন্তায় পড়ে যায়, নরেনকে দ্বিতীয় তলার উপরের জানালায় কিভাবে কেউ থাকতে পারে। তার কয়েক রাত পরে একদিন লীনার মেয়ে লিলি তার আর এক ছেলের ঘরে যায়। দেখতে গিয়ে দেখে মুকেশের কম্বল আলমিরারের পেছনে পড়ে আছে। এর কারণ জানতে চাইলে মুকেশ বলে, ও বারবার আমার কম্বল টানে, প্রতি রাতেই, যা আমার একেবারেই ভালো লাগে না, তাই এখানে ফেলে রাখছি। লিলি জিজ্ঞেস করে, ওটাকে? তখন মুকেশ বলে, ওর নাম নরেন, আমাকে খুবই বিরক্ত করে। নামটা শুনেই লিলি চমকে যায়, কারণ এই নামটা তিনি আগেও শুনেছেন, কারণ তার দুই ছেলে আলাদা আলাদা ভাবে একই নামের কথা বলল, নরেন। কয়েক রাতের মাঝেই মুকেশ রাত্রে ঘুম থেকে উঠে চিৎকার করত। বাড়ির সকলে এই বিষয়গুলো নিয়ে চিন্তায় পড়ে যায়। এক রাতে রয় তার ল্যাপটপের ক্যামেরা চালিয়ে সারা রাত রেখে দেয় দেখবার জন্য তার ভাগ্নে মুকেশ ঘরে কি করে এবং সেই রুমে কি হয় সেটা জানবার জন্য। সে রাত জেগে থাকে কি ঘটছে দেখার জন্য। হঠাৎ মুকেশ চিৎকার করে উঠলে রয় ছুটে যায় সেখানে,
এই ক্যামেরার ফুটেজ দেখতে লাগে, কিন্তু সে যা দেখে তার কোনো ব্যাখ্যা সে দিতে পারে না। ক্যামেরার ফোকাস দরজার দিকে করে রাখা ছিল, অথচ ক্যামেরায় কাউকে ঘরে ঢুকতে দেখা যাচ্ছিল না। কেবল দেখা যাচ্ছিল যে কিছু একটা মুকেশের কম্বল টেনে চলেছে বারবার, কিন্তু কে টানছে তা দেখা যাচ্ছে না। যখন তারা কেউ এর কুল কিনারা পাচ্ছিল না, তখন লিনা ঠিক করে সবার কারণ খুঁজে বের করবেই। কারণ সেই স্থানীয় এক হিস্টোরিক্যাল সোসাইটিতে যায় তথ্য সংগ্রহ করতে, পাশাপাশি এলাকার বয়স্কদের সাথেও কথা বলে এই বিষয়ে। লিনা তার এলাকার এমন অনেক জায়গা খুঁজে পায় যা সত্যি খুবই ভুতুড়ে। সে জানতে পারে তার বাড়িটির আগে আরো 3 জন মালিক ছিল, আর কাকতালীয়ভাবে বাড়িটির মোট 4 জন মালিকই একই এলাকা থেকে শিফট হয়েছিল। সে আরো জানতে পারে এই বাড়ির বহু প্রাক্তন বাসিন্দাই এই বাড়িতে মারা গেছে। তাদের মধ্যে সবচেয়ে অল্প বয়সী একটি মেয়ে এবং একটা বাচ্চা ছেলেও ছিল। মেয়েটার নাম সঠিক জানা না গেলেও বাচ্চাটার নাম জানা যায়, যে নাম লিনাকে রীতিমতো অবাক করে ভয় পাইয়ে দেয়। সেই বাচ্চাটার নাম ছিল নরেন। তার মানে সবই সত্যি, সেই বাচ্চা ছেলেটি সত্যি এখানে থাকতো, যাদের কথা এতদিন তার নাতিরা বলে আসছে। লিনা জানতে চায় কি করে তারা মারা গেছে, তবে লিনা এই বিষয়ে কিছুই জানতে পারেন না, কারণ বিষয়টি সবার কাছে আজও রহস্য। আর সব সরকারি ডকুমেন্টও আগুনে পুড়ে গেছে, তাই লিনা কুমারী আর কিছু জানতে পারেনি। হতাশ হয়ে লিনা বাড়ি ফিরে আসে, তবে বাকি বিষয়গুলো জানার হাল ছাড়ে না। অন্যদিকে শুরু হয় লিনার জীবনের এক অনিশ্চয়তার সময়। সে রিটায়ার্ড হয়ে যায় চাকরি থেকে, তার ছেলে রয়ও অন্যত্র চলে যায়, আর লিনার কাছেও তেমন অর্থ ছিল না যে সে বাড়িটি আবার পাল্টে ফেলবে। তার কিছুদিন পরেই লিলি তার সন্তানদের নিয়ে দূরে কোথাও ঘুরতে যায়। সেদিন লিনা চিন্তা করেন যে সে নিজেই তার বাড়িকে এই সমস্ত অভিশাপ থেকে মুক্ত করবেন। তিনি তার ধর্মানুযায়ী পবিত্র সব গ্রন্থ পাঠ করতে শুরু করেন। তার বিশ্বাস এই প্রার্থনার শক্তিতে বাড়িটি মুক্ত হয়ে যাবে। ঠিক তখনই তার উপর শুরু হয় একের পর এক অতর্কিত হামলা। তার মনে হলো যেন গর্জন করে উঠল কেউ এই বাড়িতে, তার দিকে তেড়ে আসছে, এসে তাকে আছড়ে দিল, তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। সাথে সাথে লিনা বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় এক মন্দিরে চলে যায় এবং সেখানে থাকা ধর্ম পুরোহিতের সাহায্য চান। পরদিন সেই পুরোহিতগণ লিনার বাসায় আসেন ও লিনার কাছে সব শুনে নেন। সবকিছু শুনে সেই পুরোহিত এক তান্ত্রিকের ঠিকানা দেন এবং বলেন এই সমস্যার সমাধান সেই তান্ত্রিকই করতে পারে। লিনা সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে এবং সেই তান্ত্রিককে তার বাড়িতে নিয়ে আসে। সেই তান্ত্রিক লিনার বাড়িতে এসে কিছু রিচুয়াল করতে শুরু করেন বাড়িটি পবিত্র করবার জন্য। তিনি যখন বাড়ি পবিত্র করা শুরু করলেন, লিনা ঠিক তখনই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তান্ত্রিক ভাবে পবিত্রকরণ শুরু হয়, অশুভ আত্মারা তাকে আক্রমণ করা শুরু করেছে। তাই তিনি লিনাকে তার সাথে পবিত্র বাক্যগুলো পাঠ করতে বলেন। প্রার্থনা শেষে হঠাৎ এমন একটা বাতাস দিল যে তাদের মনে হচ্ছিল বহুদিন পরে বাড়িতে মুক্ত বাতাস প্রবেশ করছে। লিনার কাছে এই প্রথম বাড়িটি শুভ মনে হচ্ছিল। লিনা খুশি হয়ে যায়। খুশি হয়ে তার বন্ধু বান্ধব ও সন্তানদের বাড়িতে ডেকে নিয়ে পার্টির উদ্দেশ্যে পার্টি দেয়। বাড়িতে সকলের সাথে লিনার এক নাস্তিক বন্ধু এসেছিল। সে কিছুতে এসব অপ্রাকৃতিক ঘটনা বিশ্বাস করতে চাইছিল না। তাচ্ছিল্য করতে থাকে তাদের সকলকে, আর বলে অশরীরী বলতে এই পৃথিবীতে কিছুই নেই, আর নিজের ক্যামেরা নিয়ে বাড়িটির ছবি তুলতে থাকে। হঠাৎ করে সে লক্ষ্য করে একটা জানালার ছবিতে একটা মুখ দেখা যাচ্ছে। মনে হচ্ছে জানালার কাচের সাথে তার মুখের ত্বক লেপ্টে আছে। সে সাথে সাথে জানালায় ভালো মতো তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছিল না। সে আবারও ছবি তোলে আর ঠিক একই ব্যাপার লক্ষ্য করে যে জানালার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার মনে একটা খেয়াল আসে হঠাৎ যে জানালা তো দুই তলার উপরে, এখানে তো মানুষ দাঁড়ানো অসম্ভব। সে দ্রুত এসে লিনাকে সেই ছবিটি দেখায়, আর ছবিটি দেখে লিনা বুঝে যায় এই শয়তানি আত্মাটা আবারও ফিরে এসছে। সে ভয় আর চিন্তায় পড়ে যায়। লিনা আবার সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করলে সেই তান্ত্রিক এবার লিনাকে হায়দ্রাবাদের একজন তান্ত্রিকের কথা বলে। তান্ত্রিক লিনাকে বলে সেই তান্ত্রিক এই বিষয়ে অনেক প্রসিদ্ধ এবং এর আগেও সেই লিনা দ্রুত সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে, কারণ লিনার হাতে কোনো অপশন ছিল না। সেই অবয়বটার আবার ফিরে আসাটা লিনাকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। সপ্তাহখানেক পর সেই তান্ত্রিক এবং তার 2 জন সাথে নিয়ে সে লিনাদের বাড়িতে আসে। তারা সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখছিল। ঠিক এমনই সময় হঠাৎ তারা সকলেই দেখে নিচের বেসমেন্টের একটা দরজা নিজে নিজেই খুলে যাচ্ছিল।
কিন্তু এমন নড়াচড়ার কোনো কারণ নেই। সব জানালা বন্ধ, বাতাস আসবার কোনো সম্ভাবনাই নেই। তাহলে গেট খোলার কারণ নিশ্চয়ই কোনো অপ্রাকৃতিক বিষয়। আর এদিকে তান্ত্রিকের কাছেও বাড়িটির মুহূর্তের মধ্যেই ভার লাগা শুরু হয়। মনে হচ্ছিল তাকে লুকিয়ে কেউ দেখছে। তাই সবাই সিদ্ধান্ত নেয় যে নিচের বেসমেন্ট থেকেই তদন্ত শুরু করা যাক। বেসমেন্টে প্রবেশের পরেই তান্ত্রিক খারাপ কিছুর উপস্থিতি টের পেতে থাকে। তারা দেখে প্রসূনা তার বান্ধবী যে বিড়ালটি বলি দিয়েছিল সেটা সেখানেই পড়ে আছে। সকলেই মনে করেন সেই বলি প্রথাই তাদের খারাপ শক্তির সাথে লড়াই করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তারা জানতেন কোনো খারাপ শক্তিকে উদ্দেশ্য করে কোনো বলি দিলে তারা পাকাপাকিভাবে সেখানেই থেকে যেতে চায়। সেখান থেকে তাদের তাড়ানো বেশ কঠিন হয়ে পড়ে। অন্যদিকে দ্বিতীয় তলায় তান্ত্রিকের সাথে আসা দুজনের মধ্যে একজন একটা মেয়ের অবয়ব দেখতে পায়। এসে দ্রুত সেই অবয়বের বিবরণ দেয় সে তান্ত্রিককে। বিবরণ শুনে তার লীনা বলে, এ তো সেই মেয়েরা যাকে আমি দেখেছিলাম অসুস্থ অবস্থায়। সবকিছু শুনে সেদিনের মতো তান্ত্রিক তার সাথীদের নিয়ে লীনাদের বাড়ি থেকে চলে যায়। সেদিন রাতে লীনা ঘুমের মাঝে দেখে তার খাটকেও একজন বাতাসে ভাসিয়ে রেখে জোরে জোরে ঝাঁকাচ্ছে। সেই সব বুঝতে পারলেও কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। কোনো রকম সেই রাতটা পার করে। সকালে সে ভয়ে দ্রুত ব্যাগ গুছিয়ে পরদিন সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পরের দিন তান্ত্রিক তার সাথীদের নিয়ে লীনাদের বাড়িতে আবারও আসে। তারা ধারণা করে এই সমস্যাটা প্রশ্নের করা সেই তন্ত্রবিদ্যার চর্চা থেকেই শুরু হয়েছে। তারা এটাও বুঝে যায় লীনার খুঁজে পাওয়া সেই মেয়ে আর ছেলেটির মারা যাওয়ার তথ্যগুলো সম্পূর্ণ সত্য। তারা আবারও সেই বাড়িতে ফিরে আসে আর বাড়িটিকে শুদ্ধ করার প্রক্রিয়া শুরু করে। নানা রিচুয়ালের মাধ্যমে তারা বাড়িটি পবিত্র করে দিতে সার্থক হয় এবং ধর্মীয় রীতিতে তারা বাড়িটি পবিত্র করে। এরপর থেকে বাড়ির সব বাসিন্দারা ধীরে ধীরে সবকিছু হালকা অনুভব করতে থাকে। এমন স্বাভাবিকতা প্রায় 6 মাস চলে। 6 মাস পরে রয় বাড়িতে ফিরে আসে তার মাকে বাড়ির মেরামতের কাজে সহায়তা করতে। সে কাজের জন্য কিছু সরঞ্জাম খুঁজতে যায় স্টোর রুমে। সে হঠাৎ সেখানে যে দেখে প্রশ্নের তন্ত্রবিদ্যায় ব্যবহার করা সেই জিনিসপত্রগুলো আবারও সেখানে পড়ে আছে, যেটায় তার মা নষ্ট করার জন্য ধারালো কিছু দিয়ে আঘাত করেছিল। সে দ্রুত তার মাকে ডেকে আনে আর এটা দেখায়। পুনরায় এসব দেখে লীনা ভেঙে পড়ে। সে ভেবে নেয় আবার সব শুরু হতে চলেছে নতুন করে। কিন্তু এবার সে আর কারো কাছে সহায়তা চায় না, কারণ সে জানে এই সমস্যার কারো পক্ষে সমাধান করা সম্ভব নয়। এই ব্যাপারে তিনি নিশ্চিত, কিন্তু তার আর্থিক সমস্যা তাকে বাধ্য করছিল এই বাড়িতে তার পরিবারের সমেত থেকে যেতে। কয়েক সপ্তাহ পরে একদিন বাড়ির সবাই বাইরে ছিল। সেদিন লীনা অনুভব করে তার বুকের ভেতর কেউ হাত রেখেছে। কিছু একটা তার কলিজা টেনে বের করতে চাচ্ছে। সেটা খুব শক্তিশালী কিছু। সে দ্রুত হাসপাতাল যায়, কিন্তু হাসপাতালে গেলে ডাক্তাররা কোনো সমস্যা খুঁজে পান না। তিনি ভয় পান তার মেয়ে লিলি ও নাতিরা সকলেই জীবন সংকটে রয়েছে। তাই তাদের জোর করে অন্যত্র নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন তিনি। একা একা সেই বাড়িতে দিন কাটাতে লাগলেন। আর তিনি বিক্রি করে দেবার চেষ্টা করতে থাকেন, কিন্তু একা একা অনুভব করতে থাকেন দিন দিন ভুতুরের শব্দ, জিনিসপত্রের নড়াচড়া আর বিকট শব্দে দরজা খোলা বা বন্ধ হওয়া বেড়েই চলেছে। বাড়িটি বিক্রি হবার আগ পর্যন্ত লীনা যেন এক অজানা আতঙ্কে প্রতিদিন শিহরিত এবং দিনাতিপাত করতে থাকেন। অবশেষে বাড়িটি বিক্রি হয় এবং বাড়িটি বিক্রি করার পর লীনা অন্যত্র চলে যায়। এই ঘটনাটির জন্য অনেক অনেক থ্যাঙ্কস। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমার নাম রিপু, আমি লামনার থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করবো, এটা কবরস্থান কেন্দ্রিক একটি ঘটনা। এই ঘটনাটা আমার কাছে যিনি শেয়ার করছেন তার নাম হলো সাইম, আর সাইমের বাড়ি হচ্ছে বরিশালের চাঁদপুরে। তো আমি চেষ্টা করব সাইম ভাইয়ের মতো করে ঘটনাটা আমাদের শেয়ার করার। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 10 বছর আগে, এক শীতের কনকনা ঠান্ডা রাতে। তো সাইম ভাইদের গ্রামের বাড়ির ঠিক পিছনে ছিল একটা বিশাল বাঁশঝড়, আর সেই বাঁশঝড়ের গায়ে ঘেঁষেই ছিল গ্রামের পুরনো পারিবারিক কবরস্থান। তো সেখানে বহু বছর ধরে তাদের বংশের পূর্বপুরুষদের দাফন করা হয়। জায়গাটা দিনের বেলা তো বেশ থমথমে আর অন্ধকার হয়ে থাকতো, যেহেতু চতুর্পাশে ঘন জঙ্গল এবং গাছপালা ছিল।
তো সেদিন সায়েম ভাইয়ের এক বন্ধুর বোনের বিয়ে ছিল পাশের গ্রামে। তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি একা হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন, তখন রাত দেখেন যে প্রায় 1:45 বাজে। চারপাশ ঘন কুয়াশা ঢাকা, আর শীতের রাতে তীব্র বাতাসে বাস ঝরে বাসগুলো যেন একটা অদ্ভুত লাগতেছিল তার কাছে। তো সায়েম ভাই যখন সেই কবরস্থানের একদম কাছাকাছি পৌঁছালেন, তখন হঠাৎ করেই চারপাশটা যেন তার কাছে মনে হলো যে স্থির হয়ে গেছে। বাঁশের শব্দ, কোনো বাঁশের শব্দ নেই, পাতার শব্দ নেই, একদম শুনশান। যেন কোনো কিছু সামান্য একটু শব্দ হলেও যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক তখনই কুয়াশায় ভেদ করে কবরস্থানের ভিতরে একটা প্রাচীন শ্যাওলাধরা কবর থেকে এক নারীর টুকরে টুকরে কান্নার আওয়াজ ভেসে এলো। তো শব্দটা এতটাই স্পষ্ট আর করুণ ছিল যে সায়েম ভাইয়ের গায়ের লোম খাড়া হয়ে গেল। তিনি ভাবলেন যে এই মাঝরাতে কবরস্থানে কে কাঁদবে, হয়তো কোনো পাগল বা গ্রামের কেউ বিপদে পড়েছে। তো তিনি পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে কবরের দিকে এগিয়ে গেলেন। তিনি যতই এগোচ্ছেন, কান্নার সাথে একটা তীব্র মাটির সোটা গন্ধ আর কাফনের কাপড়ের মতো তীব্র কর্পূর গন্ধ তার নাকে আসলো। লাইটের আলোটা যখন তিনি সেই নির্দিষ্ট কবরের উপরে ফেললেন, তখন যেন তার চোখ ছানাবানা হয়ে গেল। তিনি দেখলেন এই কবরটা সদ্য একটা কবর খোঁড়ার পাশে কাফন পরা এক অবয়ব হাঁটু গেড়ে বসে, 2 হাত মুখ ঢেকে কাটতেছে। সাইম ভাই তো এটা দেখে ভয় পেলেন এবং তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি, আর আপনি কবরের পাশে কাঁদতেছেন কেন? তো সায়েম ভাইয়ের গলার আওয়াজ শোনা মাত্র সেই অবয়বটি বা সেই নারী রূপী সেই মেয়েটা কান্না থামিয়ে দিল। সে আস্তে আস্তে তার হাত দুটো তার মুখ থেকে সরালো। সায়েম ভাই টর্চলাইটের আলো দেখলেন সেখানে কোনো মানুষের মুখ নেই, কেবল একটা মাংসহীন শুকিয়ে যাওয়া খলি, যার চোখের কোটর দিকে থেকে তরল তাজা তাজা রক্ত গড়িয়ে পড়তেছে। আর সেই মুখহীন খলিটা বিকট একটা হাসির ভঙ্গিতে সায়েম দিয়ে তাকালো এবং তাকে জিজ্ঞেস করলো, আমার কবরে মাটিটা বড্ড ঠান্ডা রে, তোর বুকের কোমটা কি আমাকে একটু দিবি? তো এটা শুনে সায়েম ভাই প্রচণ্ড পরিমাণ ভয় পান যে এটা তিনি কি শুনলেন, এবং রাসেল ভাই তিনি বলেন যে সেই সাউন্ডটা নাকি একটা কর্কশ শব্দে, বলতে অনেক কটা নারী মিশ্রিত শব্দ যেরকম হয় কর্কশ শব্দে, সেই রকম একটা সাউন্ড। তো এটা শোনার পর তিনি এত পরিমাণ ভয় পান এবং তিনি চিন্তা করেন যে এটা তো কোনো সাধারণ মানুষ হতেই পারে না। তো তিনি বুঝতে পারেন যে তিনি কোনো জিনের পাল্লায় পড়েছেন। তো তিনি পিছন ফিরে এমন একটা দৌড় দেন এবং এক দৌড়ে তিনি বাসায় চলে আসেন এবং বাসায় এসে রাসেল ভাই তিনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যান। যখন সাহেব ভাইয়ের আম্মা বাসায় বের হন যে কোনো কিছু পড়ার শব্দ শুনে, তিনি এসে দেখেন যে তার সন্তান সায়েম মাটিতে পড়ে আছে। পরবর্তীতে তাকে সায়েমের বাবা মা তাকে জ্ঞান ফেরান এবং পানি ছিটা দিয়ে, এবং জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করেন যে কী হয়েছে। তো সায়েম বলে যে আমাদের ওই পাশের কবরস্থানে আমি এরকম দেখেছি একটা মেয়ে বসে কান্না করতেছে। আমি যখন জিজ্ঞেস করি যে আপনি এখানে এত রাতে কান্না করতেছে কেন, আমি যে দেখি যে তার শরীরের তার অবয়ব এই অবস্থা। তো এটা শুনে সায়েম ভাইয়ের বাবা মাও ভয় পায় এবং পরবর্তীতে দেখা যায় যে সায়েম ভাই রাতে অনেক অসুস্থ হন, তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। তিনি সারা রাত ধরে নাকি উল্টাপাল্টা প্রলাপ বকেছিলেন। তো সকালবেলা ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং হুজুর ওনাকে দেখে বলেন যে ও কিছু হয়নি, সমস্যা নাই, আসলে ওই হয়তো রাতে কোনো জিন দেখে ভয় পেয়েছে, যার কারণে এরকম প্রলাপ বকেছে। তো সমস্যা নাই, আমি আপনাদেরকে পানি পড়া দিচ্ছি, তাবিজ দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। তো সেই হুজুরের কাছ থেকে পানি পড়া এবং তাবিজ নেওয়ার পর সায়েম ভাই প্রায় 15 দিন সেটা ব্যবহার করেছিলেন, পানিটা প্রায় 15 দিন ব্যবহার করেছিলেন এবং এরপর তিনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যান। তো রাসেল ভাই এরকম করে চলতেছিল প্রায় অনেক দিন। তো ঘটনা আসলে এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু রাসেল ভাই ওই সায়েম ভাই একদিন বাজার থেকে ফিরতেছিলেন। এটা আসলে ওই কবরস্থানের পাশ দিয়ে নয়, অন্য একটা রাস্তা দিয়ে, কিন্তু ওই রাস্তাটা ছিল কবরস্থানের অপোজিট পাশে যে রাস্তা একটা সেটা। তো তিনি ওই অপোজিট পাশ দিয়ে একটা বেড়ার সাইড দিয়ে রাস্তা ছিল, তো তিনি সেটা দিয়ে আসতেছিলেন হেঁটে হেঁটে বাজার থেকে। সেই সময় রাত আনুমানিক 10টা হবে। তো সেই সময় তিনি
হঠাৎ করে তিনি দেখতে পান যে একটা গাছের নিচে একটা অবয়বের মতো। তিনি বেশ অবাক হন এবং তিনি যত সামনে এগান এবং তিনি দেখেন যে অবয়বটা আরো স্পষ্ট হচ্ছে। সেই অবয়বটা একটা সাদা শাড়ি পরা একটা অবয়ব। তো যখনই তিনি কাছাকাছি যান তিনি দেখেন যে সেই অবয়বটা একটা সাদা কাফনে কাপড় পরে দাঁড়িয়ে আছে অপোজিট পাশে। তো রাসেল ভাই এটা দেখে তো তার মনে পড়ে যায় কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনার কথা, এবং রাসেল ভাই তিনি যেদিক দিয়ে এসেছিলেন সেদিক দিয়েই তার প্রাণ বাঁচানোর জন্য এমন একটা দৌড় দেন, তিনি এক দৌড়ে তিনি সেই জায়গাটার থেকে অনেক দূরে চলে যান। এবং সেখানে যাওয়ার পর তিনি এতটাই ভয় পান যে কি করবেন বুঝতেছেন না, কারণ তিনি একাই বাসায় আসতে, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতেও ভয় পাচ্ছেন। তো তিনি যেখানে চলে গেছেন ওই জায়গায় আশেপাশে তার একটা বন্ধুর বাড়ি ছিল। তো তার বন্ধুর নাম হচ্ছে ফাহিম। তো ফাহিমকে ডাকেন সাইম ভাই, এবং পরবর্তীতে ফাহিম বলে যে তুই একা একা এত রাতে কেন বাসায় যাচ্ছিস? কিছুদিন আগে না তোর সাথে একটা খারাপ ঘটনা ঘটলো, আর এখন তুই কিনা মানে একা একা বাসায় যাচ্ছিস, তো এত সাহস? তো পরবর্তীতে ওই ফাহিম আর কি তাকে এগিয়ে দেয় তার বাসা পর্যন্ত। তো এখানে আসার সময় ফাহিমের সাথে কোনো কিছুই হয়নি, সেফলিভাবে সাইম ভাইকে বাসা পৌঁছাতে, এবং বাসায় পৌঁছে দেওয়ার সেদিন রাতেও নাকি সাইম ভাই প্রচুর পরিমাণ প্রলাপ বকেন এবং আগের মতো অসুস্থ হয়ে যান, তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর আছে। তো এরপর একই হুজুরের কাছে নিয়ে যাওয়া এবং বলা হয় যে এরকম। তো সেই হুজুর লক্ষ্য করেন যে তিনি যে তাবিজটা দিয়েছিলেন, এটা যে তার কাছে সবসময় রাখতে বলেছেন, সেই তাবিজটা সাইমের কাছে নাই। যখন জিজ্ঞেস করেন যে তোমাকে যে আমি তাবিজটা দিয়েছিলাম সেই তাবিজ কই, সাইম বলেছে আসলে 15 দিন পর তো আমি একদম সুস্থ হয়ে গেছিলাম, তো আমি এটা আসলে সেই জন্য সাথে রাখিনি। আমি ভেবেছিলাম হয়তো এই ধরনের ঘটনা আমার সাথে ঘটবে না। তো সেই কবিরাজ বলে যে না, তুমি এটা ভুল করেছো, তোমার উচিত ছিল তাবিজটা সাথে রাখা। তোমাকে এটা মিনিমাম 2 মাস সাথে রাখতে হবে, তারপর সবকিছু স্বাভাবিক হলে তখন তুমি এটা ব্যবহার না করলেও চলবে। কিন্তু একটা কথা মনে রাখো যে ওই কবরস্থানের পাশ দিয়ে রাতের বেলা আসিও না। তো রাসেল ভাই এরপর থেকে সাইম ভাই ওই কবরস্থানের পাশে কখনোই রাতের বেলা ওই দিক দিয়ে আসেনি। তিনি অন্য রাস্তা দিয়ে ঘুরে হলেও অনেক সময় লাগলেও তিনি অন্য রাস্তা দিয়ে বাসায় আসেন। তো এটাই ছিল সাইম ভাইয়ের ঘটনা। আমার কাছে এই ঘটনাটা বেশ ভালো লেগেছিল, যার কারণে শেয়ার করা। তো রাসেল ভাই যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রুবেল হোসেন আল আহসা, সৌদি আরবিয়া থেকে। রুবেল হোসেন আজ থেকে বছর 10 আগে সৌদি আরবিয়াতে চাকরি করতে যান এবং তার চাকরি হয় একটি ফার্মল্যান্ডে, সেটা আল আহসা তে। সেই জায়গাতে নাকি অনেক ফার্মল্যান্ড আছে। তো তার যে মালিকের আন্ডারে যিনি কাজ করতে যান, তার বেশ কয়েকটা ফার্মল্যান্ড সেখানে আছে এবং সেখানে ধানের চাষ হয়। সেই জায়গায় তাকে কাজ দেওয়া হয়, কারণ তিনি কৃষিকাজে বেশ ভালো। তিনি যখন কথা বলেছেন তাদের সাথে, এবং তাকে তার ওনার জিজ্ঞেস করেছিল, তার যে মালিক কফিল, তিনি জিজ্ঞেস করেছিল যে কোনটা তোমার জন্য সবচাইতে ভালো হয়। তার খেজুরের বাগান ছিল ইত্যাদিতে। তো তিনি রুবেল সাহেব চুজ করে নিয়েছিলেন ধানের ব্যাপারটা, কারণ তার দেশের বাড়িতে তিনি ধান চাষের সাথে বেশ যুক্ত ছিলেন। তো ওখানে গিয়ে তিনি বেশ আনন্দ পান, কারণ ওখানে নাকি একটা ধান হয়, যে ধানটা খুবই ওখানকার বিখ্যাত একটা ধান, এবং এই ধানটা নাম হচ্ছে হাসাউই, এবং এই ধানের জন্য জায়গাটা বেশ জনপ্রিয়। তো তিনি দেশে থাকতেও চাষাবাদ করেছেন এবং তার জন্য খুব সহজ হয়, এবং তিনি খুব পছন্দ করেন, কারণ তাদের যেই থাকার জায়গাটা দিয়েছে সেখানে মাজরা বলে সেটাকে, এবং মাজরাটা হচ্ছে চারিপাশে ক্ষেত, ফসলের মাঠ বিশাল, এবং এই ফসলের মাঠটার মধ্যে স্পেশালিটি হচ্ছে এইখানে তার কাছে দেখে মনে হচ্ছে যে ঠিক বাংলাদেশের মতো, কারণ তাদের যে মাজরা যেখানে, সেখানে গাছগাছালি দেওয়া, চারিপাশে গাছগাছালি, মাঝখানে তাদের ঘরগুলা, এবং ঘরগুলা তাদের থাকার জন্য যেটা করা, এই পাশে আছে তাদের টুলস এবং অন্য কিছু রাখা, আরেক পাশে তাদের স্টোর রুম আছে, আর এই পাশে তাদের ছোট্ট 2টা ঘর। তো এই ঘরটার মধ্যে অ্যাকচুয়ালি থাকতো হচ্ছে রুবেল, এবং যখন তিনি গিয়েছেন তিনি এবং তার আগে থেকে আরেকজন বাঙালি ভাই থাকতো।
তো ওই মানে দুইজনের জন্যই ওই জায়গাটা অ্যালোকেটেড ছিল, কারণ ফসল লাগাই দেওয়ার পর টেক কেয়ারের জন্য এই দুজনে বেশি প্রয়োজন হতো না। আর যখন অন্যান্য সময় লাগতো, লাইক যখন এখানে জমি প্রিপেয়ার করা বা অন্যান্য সময়, তখন তাদের লোক আসতো, অন্য ফার্মে তারা থাকে, সেসব ফার্ম থেকে তারা আসতো, এসে মূলত কাজ করতো। তো এই মালিকের যেহেতু অনেকগুলো ফার্ম আছে, তো এই যে বাকি এমপ্লয়িগুলো সব ঘুরে ঘুরে কাজ করে এখানে। তো এই জায়গাটাতে রুবেল হোসেন এবং তার সাথে যে বাঙালি, তারা দুজনে ফিক্সড ছিল। রুবেল সাহেব যখন এখানে জয়েন করেন, তখন ওই বাঙালি যিনি ছিলেন তিনি এখানে একা থাকতেন, তার নাম হচ্ছে হেলাল। তো হেলাল সাহেব তখন এখানে একা থাকতেন। আর রুবেল যাওয়ার পরে এই তো দুইজন হলেন। তো দুইজন বেশ মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় একসাথে থাকতে থাকতে। তো রুবেল সাহেবের কাছে ভালো লাগতো যেটা, যে এই জায়গাটা তার কাছে মনে হতো যে বাংলাদেশের যে ক্ষেত আছে, ক্ষেতের মতো একেবারে মনে হচ্ছে গ্রামের মধ্যে যেরকম তা গাছগাছালির পরে ক্ষেত শুরু হয়, এরকম। সে মানে এই জায়গাটা দেখে সে ভুলেই গেছিল যে এটা একটা আরবের দেশ। তার কাছে মনে হতো সে তার নিজের দেশে আছে। তো খুব এনজয় করতেন। যখন ধান হয়েছে মোটামুটি বেশ বড়, সে ধানের ঈদে হাঁটতেন তিনি আইল দিয়ে এবং তাকায় থাকতেন, এবং দূরে অন্য মাজরা দেখতেন। সেই মাজরার মধ্যে খেজুর গাছের এরকম একটা বেশ আইল্যান্ডের মতো হয়ে আছে, খেজুর গাছ ধরে আছে এই ক্ষেতের ওই পাশে। তো খুব সুন্দর। তো আসলে রুবেল হোসেনের মন খারাপ যেটা ছিল এখানে আসার পর, সেটা এখানে এসে কেটে গেছে। যদিও দুজন মানুষ থাকেন এবং বাড়িতে যোগাযোগ করেন মাঝে মাঝে, এরকম একটা অবস্থা। তো প্রথম ভালোই কেটে যেত রুবেলের সময়। তিনি যখন ওই হেলাল সাহেবের সাথে গল্প করতেন, তারপরে কাজ তো করতেনই, দিনের বেলা অনেক কাজ আছে, সেই কাজগুলো করতেন। সন্ধ্যার পর যখন হেলাল সাহেবের সাথে গল্প করতেন, বসে বসে মোবাইল ঘাঁটতেন, এইসব করে গান শুনতেন, এগুলো করে তার সময় মোটামুটি কেটে যেত। এবং এই মাজরার সামনের দিকে একটু হাঁটা চলা করে সময় কাটতো। তো এইভাবে যখন দিন কাটতে থাকে, বেশ কিছুদিন কেটে যায়, তখন তার কাছে মনে হতো যে বোরিং লাগতো নিজের কাছে। কারণ দেখা যেত যে মনে হচ্ছে যে এতটুকু জায়গা কোথাও যাওয়ার নাই। তো তিনি মাঝে মাঝে হাঁটা ধরতেন। মেন রাস্তা ধরে তো হাঁটা যায় না, মেন রাস্তা দেখা যায় দূরে, ওখান থেকে দূর দিয়ে গাড়ি মাঝে মাঝে সাঁই করে চলে যায়। তিনি যেটা করতেন, এই ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যেতেন, সামনে চলে যেতেন সন্ধ্যার পরে। মানে রাতের বেলা 7টা-8টার দিক বসে আছেন, তার ভালো লাগতেছে না। তো গ্রামে যেহেতু হাঁটাহাঁটির অভ্যাস ছিল, তো তিনি এখানেও তাই করেন, আইল ধরে হাঁটতে যান। ওই যে দেখেন যে দূরে আরো মাজরা আছে, ওখানে ওই খেজুর গাছ টাছ লাগানো, ওখানে আইল্যান্ডের মতো, সেখানে মানুষ থাকে। এবং তিনি জানেন যে ওইখানেও বাঙালি আছে। তো তিনি মনে মনে চিন্তা করেন যে আমি একসময় হেঁটে চলে যাবো ওইখানে, মানে আর কত দূর লাগবে আমার যেতে, এইখান থেকে যতটুক দেখা যায়। মানে তার যেহেতু গ্রামে হাঁটার অভ্যাস আছে, চিন্তা করেন যে এই 45-50 মিনিট লাগবে ওখানে হেঁটে যেতে আমার। তো গেলে তো ভালো, ওইখানে যে আরো কিছু মানুষের সাথে দেখা করবো, আড্ডা দিব, তারপর আবার হেঁটে চলে আসবো। তো মোটামুটি আমার 2-3 ঘন্টা টাইম কেটে যাবে এরকম। এগুলো চিন্তা করেন। আর তার এত ঘুমানোর অভ্যাস নাই আসলে। রুবেল হোসেন বেশিরভাগ টাইমে তিনি চিন্তা করতেন যে যতটুকু সময় তিনি ব্যবহার করতে পারেন, এটাই তার মাথায় ঘুরতো। তিনি ঘুম খুব একটা পছন্দ করতেন না, যদিও কাজকর্ম করলে ক্লান্ত থাকেন, তারপরও তার মাথায় এটা থাকতো না। অপরদিকে দেখা যেত যে তার সাথে যে হেলাল সাহেব থাকে, তিনি কাইন্ড অফ লাইক বসে থাকা মানুষ। তিনি বসে দেখা যায় সন্ধ্যার পর তখন ফ্রি পেতেন, তিনি হয় পেপার পড়তেছেন, নইলে পত্রিকা পড়তেছেন, নইলে কোনো বই পড়তেছেন, অথবা ঘুমান। তিনি এইসব দিকে আগ্রহী না। তো রুবেল হোসেন এই কারণে আসলে বেশি বোর্ড হয়ে গেছে। দুইজন তো, এবং রাতের বেলা একদম নিশুতি হয়ে যায়, পরিচিত কেউ নাই আর কেমন। এবং ওই যেসব মাজরাগুলো দূর থেকে দেখা যায়, ওখানে যদি এমনি যাইতে হয় তাহলে রাস্তা দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাইতে হবে। এগুলোর সাথে কানেক্টিভিটি হচ্ছে এই ক্ষেতের মধ্যে দিয়ে চাইলে যাওয়া যায়। কিন্তু খুব আশ্চর্য যে তাদের এখানে কেউ আসে না। এটাই রুবেল হোসেন চিন্তা করেন যে কি ব্যাপার, ওরা তো কেউ আসে না এখানে। তো একদিন তিনি তার প্ল্যান মতো চিন্তা করেন তিনি বেরোবেন। তখন একেবারে 7:30টার মতো বাজে। তিনি আস্তে করে উঠে তার মোবাইল ফোনটা নিলেন, সাথে হেডফোন দিয়ে কানের মধ্যে লাগায় একটা গান চালায় হাঁটা ধরলেন তিনি ওই ফসলের মাঠের আইল দিয়ে। এখন যে সময় তিনি হাঁটতেছেন, তখন ধানগুলা বেশ বড় হয়েছে, প্রায় এই পর্যন্ত, প্রায় তার কোমরের কাছাকাছি চলে আসছে। এরকম একটা মানে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে এখান থেকে। এর মধ্যে তিনি হেঁটে যাচ্ছেন, তার কাছে বেশ আনন্দ লাগতেছে, ভালোই লাগতেছে। বাতাস, মানে একেবারে বাতাসে ধান ক্ষেতগুলো দুলতেছে এরকম। আর দূরে দেখা যাচ্ছে ওই যে মাজরা। তিনি চিন্তা করেন যে ওইখানে যাব, যে যদি বাঙালি নাও পাই, আমার আশেপাশের দেশের মানুষ আছে, তাদের সাথে বসবো, বসে কিছুক্ষণ গল্প গুজব করে আবার আসবো, আবার বলবো যে আসো না কেন, তোমরাও তো আসতে পারো, এই ক্ষেতের মধ্যে তো যাওয়া আসা। আর দূরে দেখা যায় অনেক দূরে একেবারে লাইন, পাহাড়ের লাইন আছে ছোট ছোট। তো বেশ মজা লাগতেছে তার কাছে। আকাশে হালকা চাঁদ এবং বাতাসে এই ধানগুলা এরকম নড়তেছে। তো তিনি গান শুনতে শুনতে যাচ্ছেন, বাংলা গান। এবং এক সময় তিনি হাঁটতে হাঁটতে একেবারে ওই মাজরার কাছে চলে আসলেন। তো মাজরার কাছে চলে এসে
তিনি যখন ওই মানে একদম দেখতেছেন যে এখান থেকে উঠে যাবে ওখানে, এবং ওই মাদ্রার ওখানে ওদের ওখান থেকে আবার ওই যে ধান ছিল সেগুলো কেটে সরাইছে কয়দিন আগে, ওই জায়গার ল্যান্ডটা আবার মোটামুটি সমান হয়ে আছে, মানে এইগুলো সরাই ফেলছে, ওখানে ধানগুলো সরাই ফেলছে। তো ওখানে দেখতেছেন যে ওইখানেও গাছ আছে, বড় বড় গাছ আছে, এবং গাছের ছায়াগুলো পড়ছে। তিনি খেয়াল করে দেখলেন গাছের ছায়ার নিচে কয়েকজন মানুষ দাঁড়ায় আছে। তো তিনি এখান থেকে একটা হাঁক দিলেন আর কি, এই এরকম করে হাত নাড়তেছেন তিনি। তো এই হাত নাড়তে নাড়তে কাছে আসলেন, তো দেখলো যে ছায়ার কাছে তারা দাঁড়ায় ছিলেন, তারা হেঁটে সরে গেল সামনে। তখন তার ডাক শুনছে নাকি কে জানে, তিনি বুঝলেন না। তিনি আরো কাছে এসে সালাম দিলেন, জোরে সালাম দিলেন, এই কে আছেন, সালাম দিয়ে বলতেছে আর কি, তিনি বাংলায় বলতেছেন, হিন্দিতে বলতেছেন যে কে আছেন। তো এর মধ্যে দেখা গেল যে একজন ভিতর থেকে সাড়া দিল, কে আপনি, কোথেকে আসছেন, বাংলায় বলতেছে তাকে। তিনি বলছেন আমি ওইখান থেকে আসছি। দেখলো যে একটু পর দ্রুত ওখান থেকে একটা লোক দৌড় দিয়ে আসলো, মানে ও একটু উঁচা জায়গাটা, ওখান থেকে নেমে আসলো, নেমে এসে বললো যে কি ভাই আপনি এখানে কোথেকে আসছেন বলে, মানে লোকটা কেমন অ্যাংশাস, কথাবার্তা খুব চিন্তিত। তো বলছে ওই যে ওইখানে মাজার থেকে আসছে এসে। তো বলে আরে এদিকে আসেন তাড়াতাড়ি। তাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখলো যে হ্যাঁ তাদের ওখানে ঘর। তো ওইখানে 3-4 মানুষ আছে, এর মধ্যে বাঙালি আছে 2 জন, আর বাকি 2 জন হচ্ছে পার্শ্ববর্তী দেশের মানুষ। তো তারা কথা বলতেছে। তো তাকে দেখে আগে পরিচয় হলো। তিনি বললেন যে এখানে হেঁটে আসছেন কেন? বলে হেঁটে আসছি, আরে ক্ষেতের মধ্যে গান শুনতে শুনতে হেঁটে আসছি, কতক্ষণ লাগছে? আমার আধা ঘন্টাও লাগেনি। বলছে এটা ঠিক না ভাই, এদিকে সুবিধার না, এখান থেকে এরকম হাইটেন না ক্ষেতের মধ্যে দিয়ে, এই খোলামেলা জায়গা তো, আর এখানে এই চাষ হয়েছে, ফসল উঠাইছে। বলে কেন, সমস্যা কি, মানে কারো মানা আছে বা আপনাদের এখানকার সমস্যা আছে, মানে মালিকের? বলে আরে না, মালিকের সমস্যা না, মালিক অনেকের পরিচিত, এটা কিছু না। এইখানে বুঝেন তো, এখানে জিন আছে, জিন। তারা বলতেছে জিন আছে, সোজা কথা বুঝেন। বলছে জিন আছে, জিন এখানে? বলে হ্যাঁ এইখানে থাকে, ফসলের এইদিকেই থাকে, জিন আছে, ঘোরাফেরা করে। এর মধ্যে হঠাৎ করে ধরলে বিপদ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো উনি শুনে একটু, রুবেল হোসেন জিনিসটাকে এতটা মানে গায়ে মাখেন না বা অবাক হন তিনি, যে আরে গ্রাম শুনে আসছি, গ্রামে যেরকম জিনভূত আছে এখানে তো জিনভূত আছে, এরকম ভাবে ধরে। তার মধ্যে রুবেল সাহেবের ধারণা ছিল আরব দেশে এই জিনভূত এগুলা নাই, এরকম চিন্তা করছিলেন। যাই হোক, তিনি যার সাথে এরকম গল্প করলেন, যে বাঙালি ভাই, তার নাম হচ্ছে জসিম। তো তার সাথে বসে অনেকক্ষণ গল্প, তো জসিম সাহেব তাকে গল্প টল্প করে তারও ভালো লাগলো। তো সেই জসিম সাহেব তাকে মানে বলতেছেন যে থাইকা যান, আমাদের এখানে থাইকা যান, যান না আজকে আর ওদিকে, রাত্রেবেলা এরকম হেঁটে যাওয়া না, এটাকে আপনার সাহস তো অনেক বেশি। এসে তিনি বলতে আরে না, মানে আমি যাব, কিচ্ছু হবে না, কোনো সমস্যা না। তার পাশে যে তার আরেক ভদ্রলোক আছে বাঙালি নাইম নামে, সেও বললো যে ভাই থেকে যান না। তো সে বললো যে আরে ভাই কোনো সমস্যা না, ওই পার্শ্ববর্তী যেই দেশের 2 জন ছিল তারাও না করছে। তো এগুলো আর শুনলেন না। রুবেল হোসেন বললেন যে আরে কোনো ব্যাপার না, আপনারা ভয় পান বেশি, এর জন্য সমস্যা, কোনো জিন টিন কিচ্ছু না, আমি হেঁটে চলে যাবো, দেখবেন কোনো সমস্যা নেই বলে তিনি সোজা ওদের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলেন। তো বোঝা গেল যে এরা 4 জনই মানে খুব মানে ওনার উপরে অবাক হইলো বা ওনার উপর একটু বিরক্ত হইলো যে এই লোকটা এইভাবে হেঁটে আসছে কেন, তারা কিছু একটা হয়তো জানে। তো যাই হোক, রুবেল তাদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলেন ফিরতি পথে, এবং প্রথমে সেই খোলা মাঠ, মানে যেখানে ফসল কেটে ফেলা হয়েছে, ওদিক দিয়ে তিনি আসতেছেন। দেখতেছেন যে চাঁদটা অনেকটা হেলে গেছে, মেঘে ঢেকে গেছে, বাতাস এখনো আছে, বেশ বাতাস, হু বাতাস। সেই ধানের খেতে বাড়ি খেয়ে সেগুলো চলে আসছে সেদিক দিয়ে, মানে বেশ অন্যরকম একটা পরিবেশ। তার খারাপ লাগতেছে না, তিনি গান শুনতেছেন আর হেঁটে হেঁটে আসতেছেন। তো যখন তিনি এসে আবার সেই ধান ক্ষেতের মধ্যে ঢুকলেন, যেখানে ধান হয়ে আছে সেগুলোর মধ্যে, তার কাছে কেন জানি মনে হতে থাকলো যে তার আশপাশ দিয়ে কেউ চলাফেরা করতেছে, মানে একটা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে গেলে যেরকম হয়, মনে হয় কিছু একটা হেঁটে যাচ্ছে, সেরকম তিনি ফিল করতেছেন যে ধান ক্ষেত চিরে চিরে কিছু যাচ্ছেন। এবং তিনি একটু অবাক হইলেন। আবার একটু পরে তিনি ফিল করলেন তার পেছনে কেউ আসতেছে। তো তার অস্বস্তি লাগা শুরু করলো, শব্দ হচ্ছে ধান খেতে। তিনি তার ওই হেডফোন লাগানো থাকার পরও তিনি বুঝতে পারতেছেন, এবং তিনি ওই গান আর এনজয় করতে পারতেছেন না। এক পর্যায়ে তিনি হেডফোনটাকে খুলে ফেললেন, কান থেকে হেডফোনটাকে খুলে তিনি পকেটে রেখে দিলেন। পকেটে রেখে তিনি চলতেছেন, এবং এখন জানি কেমন জানি একটা ভয় লাগা শুরু করলো তার কাছে। তিনি ডানে বামে তাকাইতেছেন, আর ওই যে ওই তারা বলছে ওইখান থেকে যে এখানে জিন আছে ইত্যাদি। তিনি ভাবলেন যে এইসব দূর, এগুলো আমি মাথায় আগে ঢুকাইতাম না, এই লোকগুলো বলে আমার মাথার মধ্যে এগুলো ঢুকাই দিছে। তো তিনি ঘাড় ফিরে একবার পেছন দিকে তাকালেন, কারণ তার মনে হচ্ছিল ঠিক তার পেছনে পেছনে কেউ আসতেছে। পেছনে তাকালেন, দেখলেন কেউ নাই, দূরে দেখা যাচ্ছে, মোটামুটি বেশ দূর হয়ে গেছে এখন সেই মাদ্রা যেটা থেকে তিনি রওনা দিচ্ছেন। তো তিনি আবার হাঁটা শুরু করলেন। তো হেঁটে সামনে আসতে আসতে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, যেই জিনিসটা তিনি কখনো দেখেন নাই এই এতদিন যেখানে আসছেন, যে মনে হচ্ছে হঠাৎ করে কুয়াশা আসতেছে, ফিনফিনে কুয়াশা
এই ধান ক্ষেতের উপর দিয়ে ভেসে ভেসে আসতেছে, এই জিনিসটা কিন্তু তিনি এখানে দেখেন নাই। তিনি অবাক হলেন এবং কুয়াশাটা মনে হচ্ছে একটা খণ্ড, সে ধান ক্ষেতের উপর দিয়ে একটা কুয়াশার খণ্ড, এরকম মানে একটা দলা পাকানো কুয়াশার খণ্ড ভেসে ভেসে কাছে চলে আসতেছে এবং এসে সেটা চারপাশ দিয়ে ঘুরতেছে। তার খুব অবাক হয়ে গেলেন তিনি, মানে আস্তে করে ডান দিক দিয়ে ঘুরে আসতেছে, এরকম এই পাশ থেকে আসতেছে, একসময় তার চারিপাশ দিয়ে ছেয়ে ফেললো। তিনি অবাক হলেন এটা কি। পরে তিনি বুঝতে পারছেন কুয়াশা না ধোঁয়া, মানে তার দৃষ্টি এদিক ওদিক সরায় ফেলতেছে, মানে তিনি বুঝতে পারতেছেন না। তো তার হাতে কিন্তু ওই ফ্ল্যাশ লাইট ছিল একটা, তার সাথে সে ফ্ল্যাশ লাইট মারলেন। ফ্ল্যাশ লাইট মারলেও তাকে যে ওই ধোঁয়ার মধ্যে ফ্ল্যাশ লাইট মারলে যেরকম হয় সেরকম ধান ক্ষেতের মধ্যে পড়তেছে। এবং তিনি একটু অবাক হইলেন যে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন সেই রাস্তা থেকে তিনি সরে গেছেন, তিনি মানে ক্ষেতের মধ্যে দিয়ে শুকনা ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছেন কোন এক জায়গায়। একটু অবাক হইলেন, কিরে কি অবস্থা। তারপর তিনি খেয়াল করলেন তিনি আসলে আরেকটা আইলের মধ্যে আছেন, যে আইল ধরে তিনি আসছেন সেদিকে না, তার যেদিকে যাওয়ার দরকার সেদিকে না। তিনি ফ্ল্যাশ লাইট মেরে দেখতেছেন যে তার যে মাদ্রার যে রাস্তাটা সোজা, ঠিক সেই পথে তিনি নাই, তিনি আরেকটা আইলে ঢুকে গেছেন পাশে। তো তিনি আবার তাড়াতাড়ি মানে হেঁটে আবার ফিরতি পথ ধরুন ওই সাইডে যে ওইদিকে যাবেন, তো আবার হেঁটে হেঁটে আসতেছেন। তো হাঁটতে হাঁটতে তিনি আবার সঠিক আইলে উঠলেন, উঠে আবার আসতেছেন। তো তিনি দেখতেন কুয়াশাটা ডেন্সড হয়ে গেছে, মানে ধোঁয়ার মতো ডেন্সড, ভারী হয়ে গেছে। মনে হচ্ছে যে মানে তিনি খুব বেশি দেখতে পাচ্ছেন না, ফ্ল্যাশ লাইট মারলেও মনে হচ্ছে খুব ধোঁয়া উঠলে সামনে দিয়ে যেরকম সেরকম, আর খুব দূরে দৃষ্টি যাচ্ছে না। তো খুব অবাক হয়ে গেছেন আসলে রুবেল হোসেন, বুঝতে পারতেছেন না যে এটা কেন হলো। তিনি এখানে আসার পর কখনো এরকম কুয়াশা দেখেন নাই চোখে, খুব অবাক হয়ে গেলেন। তো এরপর অনেকক্ষণ পর তিনি আবারও বুঝতে পারলেন যে তিনি আসলে আরেকটা আইল দিয়ে ঢুকে একটু সরে গেছেন। এবার তার ভয় লাগা শুরু করলো। তিনি চিন্তা করলো, আরে আমি কি মানে হারাই যেতেছি, কি ব্যাপার। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে তিনি দোয়া পড়লেন, মনে মনে দোয়া পড়ে ফু দিলেন, নিজের গায়ে ফু দিলেন, শরীর বন্ধ করলেন, বন্ধ করে আবার হেঁটে হেঁটে যাচ্ছেন। এইবার তিনি চেষ্টা করতেছেন যে তিনি বুঝতে পারছেন যে তিনি এদিকের বাঁ দিকে ক্রমে সরে যাচ্ছিলেন। তো তিনি ডানে চেপে হাঁটা শুরু করলেন এই আইলটা ধরেই, কিন্তু জানেন যে এটা দিয়ে হাঁটলে ওই সোজা আইলে পড়বেন তিনি। এরকম করতে করতে তিনি যে আবার যে তাদের যে মূল আইলটা সেখানে উঠলেন, উঠে হাঁটতেছেন আর দোয়া পড়তেছেন। তো পড়তে পড়তে এক সময় তিনি বুঝলেন যে তিনি তার মাজারার কাছাকাছি আসছেন। যে যখন ফ্ল্যাশ লাইটটা মারছেন, মারার পর তিনি দেখতেছেন যে হ্যাঁ, দেখা যাচ্ছে তাদের যে ওই গাছে ছাওয়া, মানে বেশ কতগুলো গাছ তাদের বসে, গাছে ছাওয়া তাদের মাজারার ভিতর দিয়ে ওই রাস্তাটা ঢুকে গেছে। তিনি দেখতেছেন, হঠাৎ করে মনে হলো যে এই ধান ক্ষেতের অংশটা শেষ হচ্ছে এবং কুয়াশাটাও শেষ হয়ে গেছে। তিনি যে বেরোলেন, মনে হলো যে তিনি হঠাৎ করে কুয়াশার একটা দেয়ালের বাইরে চলে আসলেন। এখানে কোনো কুয়াশা নেই এবং ওয়েদারটার মতো একটা ডিফারেন্স, মানে ওইখানে ছিল কেমন যেন একটা ওয়েদার, এখানে পুরোপুরি ডিফারেন্ট টাইপের একটা ওয়েদার এখানে তাকে ঘিরে ধরছে, মানে স্বাভাবিক। এবং মনে হচ্ছে যে হঠাৎ করে কান টান বন্ধ হয়ে আসতেছিল, সেখান থেকে একটা মানে বাস্তব জীবনে তিনি চলে আসেন, কান ঝাঁঝা করতেছে। তো তিনি যখন নাকি ওখান থেকে বেরোইছেন, জাস্ট ওই কুয়াশাটা পার হয়ে নর্মাল জায়গায় বেরোইছেন, তিনি দেখতেছেন সামনে তার ইসে উঠে যাওয়ার জায়গা। 2-3 পা হেঁটে সামনে গেছেন, পেছনে তিনি ফস করে শব্দ পেলেন, একটা ফোস করে শব্দ। দ্রুত ঘুরে তাকাইছেন তিনি, তাকায় দেখতেছেন একটা বড় সাপ। এটাকে ইজিপশিয়ান কোবরা বলে, কিন্তু এটা রং পুরা কুচকুচে কালো এবং বেশ বড়, নর্মাল যে সাইজ সেরকম না, আরো বড়, ফোনাটাই বড়। তার দিকে তাকায় ফোস ফোস করতেছে, একেবারে মনে হচ্ছে যে এটা ওই যে স্পিডিং কোবরার মতো বিষ ছুঁড়ে মারবে এরকম ভাবেই করতেছে। তিনি লাইট মারে দেখলেন যে লাইটের আলো চকচক, মানে কুচকুচে এটা শরীর চকচক করতেছে। তিনি ভয়ের চোটে একে বেঁকে দৌড় দিলেন। তিনি গ্রামে জানতেন যে আঁকা বাঁকা দৌড় দিলে নাকি সাপ ধরতে পারে না। তিনি আঁকা বাঁকা ভাবে দৌড় দিলেন এবং তিনি জানেন না তার পেছনে ছুটে আসছে কিনা। এত স্পিডে দৌড়াইছেন রুবেল হোসেন, তিনি মানে বলতে পারবেন না যে এত স্পিডে তিনি জীবনে দৌড়াইছেন কিনা। মনে হয় পায়ের আঙুলের উপরে ভর করে দৌড়াইছেন এরকম। দৌড়াতে তিনি তাদের যে কোয়ার্টার সেটা সামনে চলে আসলেন। এসে তিনি ফট করে তখন ঘুরে আলো মারছেন, দেখলেন যে না, তার পিছনে কিছু আসে নাই। তাড়াতাড়ি তিনি ওই তার ঘর খুলে ভিতরে ঢুকলেন। ঢুকে তার ভয় লাগতেছিল, মনে হচ্ছিল সাপটা এখানে আছে নাকি। তখন দেখলেন না, তো বাতি জ্বালানো আছে তখনও, যেহেতু সেই বাতি তিনি ওখানে নেবার নাই। তাকায় দেখলেন যে তার পাশে যে হেলাল, তিনি ঘুমায় আছেন, তিনি তার বিছানায় ঘুমায় গেছেন। তিনি ঢুকে তার দেখলেন যে তার খাবারটা আবার ওই প্লেটটা ঢেকে রাখছে ওইখানে হেলাল সাহেব। তো তিনি তাড়াতাড়ি লাইট রেখে ওখান থেকে পানি ছিল নিয়ে যে ওই পাশেই একটা ছোট কিচেনের মতো, সেখান থেকে হাতটা ধুয়ে তাড়াতাড়ি, আর হাত মুখ ধুইতে ফ্রেশ হইতে গেলেন না, তাদের যে হাত মুখ ধোয়ার জায়গাটা বাইরে পানির পাম্প আছে ওটা চালাইতে হয়, ওটার পাশেই। তো পানির পাম্প সাধারণত রাতের বেলা দুজন মিলেই যান, কখনো আবার যদি কেউ ঘুমায় থাকে বা না উঠাইতে চায় তখন একজন যে চালাই দিলেও হয়,
এটা নিয়ে এত বদার্ড না উনি। আজকে উনি চিন্তা করতেছেন যে আজকে আর ভয় যাবেন না, বা যদি যাইতে হয় তাহলে তিনি হেলাল সাহেবকে তুলবেন সাথে, এই চিন্তা করতেছেন। কোনো মতে হাতটা ধুয়ে তিনি খেতে বসলেন, এবং খাওয়ার সময়টা তার ভয় লাগতেছে, প্রচন্ড ভয় লাগতেছে। মনে হচ্ছে যে মানে ওই সাপটা চলে আসবে এখানে। তিনি অবাক হলেন, তিনি এখানে তো সাপের কথা শুনেন নাই। আবার চিন্তা করলেন যে থাকতে হতে পারে এখানে, খেতি জমি সবকিছু, এখানে সাপ থাকলে থাকতেই পারে। তিনি এত ভয় পেতেছেন কেন, নিজে নিজে চিন্তা করতেছেন এটা। এই সময় খাওয়া দাওয়া শেষ হয়েছে, তিনি তার প্লেটলেট ধুয়ে তিনি এসে শুয়ে পড়ছেন। শুয়ে বাতিটা নিভাই দিয়েছেন, বাতিটা নিভাই শুয়ে আসেন এবং চুপচাপ তিনি ঘুমের চেষ্টা করতেছেন। আর যখন তার ঘুম এসে গেল, তিনি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন যে একটা বড় সাপ তার বিছানার উপরে উঠে তার পেটের উপর বসে তার মুখের কাছে ফনা ধরে রাখছে, এবং তিনি চোখ মেলে দেখতেছেন যে সাপটা, এটা তিনি ভয়ে স্বপ্নের মধ্যে দেখছেন। ভয়ে তিনি চিৎকার করে উঠছেন। চিৎকার করে ওঠার সাথে দেখছে যে ওখানে হেলাল সাহেব লাফ দিয়ে উঠছে। এটা বলছে কি হয়েছে, কি হয়েছে? তো তখন তিনি বলতেছে, হেলাল ভাই স্বপ্ন দেখছি, ভয়ের স্বপ্ন। তো তিনি বলেন, দোয়া পড়ে ঘুমাও, কি আর আছে এসে, আর রাত বিরাইতে ঘুরো কেন রাস্তায়, হেলাল সাহেব বলতেছে। যাই হোক, তিনি দোয়া দরুদ পড়ে আবার ঘুমালেন। এর মধ্যে ঘুমের সময় একেবারে ফজরের সময় ঘুম ভাঙছে, উঠে নামাজ কালাম পড়লেন। তো দেখলেন যে ওদের পাম্প চালানো হয় নাই। হেলাল সাহেব বলছে, রাত্রেবেলা তুমি আসছো, পাম্পটা চালাই দিয়ে আসলে কি হইতো? তো তিনি বলতেছেন যে এরকম এরকম ঘটনা। তো এরকম আমি হেলাল সাহেব বললো যে আমি তো মনে করছি তুমি পাম্প চালাই দিবা, তুমি তো পাম্প চালাও নি। বলে যে না, আমি আসলে রাত্রে ভয় পাইছিলাম, এরকম এরকম ঘটনা, আমি মাঝরায় গেছিলাম। কেন তুমি এরকম যাও? তুমি জানো ওই মাঝরায় যাওয়া ঠিক না। আমি এখানে আসার পর থেকে আমাকে না করে গেছে, এখানে একজন পাকিস্তানি কাজ করতো, সেও না করছে। এখানে অনেক উল্টাপাল্টা জিনিস আছে। এসে রাত্রেবেলা তুমি সাপ দেখছো, সাপ দেখা তো ভালো না। এইখানে কিন্তু নর্মালি সাপ আসে না, ওখানে রাত্রেবেলা তোমার সাথে কোন সাপ আসছে কে জানে। যাও না ভাই, এইসব যাও না, এগুলো বলে টলে তাকে বোঝায়। তো যাই হোক, তো ওই সেনকে হেলাল সাহেবের মানা শোনার পর থেকে, সাপটা দেখার পর থেকে তিনি আর এরকম যাওয়া বন্ধ করলেন। ওই দূরে আর আইলে হাঁটতেন না। তো ওইখানেই মোটামুটি পাশেই হাঁটাহাঁটি করতেন, কারণ তার ভালো লাগতো না একা একা। তো এরকম করতে করতে এর মাঝে একদিন তাদের মালিক আসলেন, কফিল, এসে হেলাল সাহেবকে ওই দিন নিয়ে যাবেন। তার কি কাজ আছে, তাদের ওই অন্য মাঝরাতে কাজ আছে, প্লাস তারও কাজ আছে। বলছে যে একদিন রুবেলকে এখানে একা থাকা লাগবে, ওই দিন আসবে না, এবং পরদিন সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার আগে চলে আসবে হেলাল। তো রুবেল সাহেব মোটামুটি প্রিপেয়ার্ড হইলেন যে থাকা লাগবে একলা, কি করার। তো চলে গেছেন হেলাল সাহেব ওই দিন সারাদিন একলা এখানে রুবেল, এবং তিনি মোটামুটি তার এইটা ওইটা কাজ করতেছেন, টুকিটাকি কাজ করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। তো তিনি ঠিক করছেন যে সন্ধ্যার পর থেকে আর ওরকম বেরোবেন না। তিনি এটা চিন্তা করছেন যে শুধু পাম্প ছাড়া লাগবে, দিন পাম্প ছাড়াটা খুব জরুরি। তিনি চিন্তা করছেন যে রাত্রেবেলা উঠে দোয়া দুধ পড়ে যে পাম্পটা ছাড়বেন, ছেড়ে এসে আবার তিনি ঢুকে থাকবেন। এই তো ওইভাবে করেই তিনি রাতের বেলা কোনো মতে ভয়ে বেরোলেন। তো দেখতেছেন একেবারে ঝিঝি পোকা ডাকতেছে, চুপচাপ যে আস্তে করে পাম্পটা ছেড়ে এসে শুয়ে পড়লেন। তো চলে গেল প্রথম দিন। এখন দ্বিতীয় দিন মানে এরকম তার দিন কাটছে। সন্ধ্যার পরে তিনি মোটামুটি চিন্তা করলেন যে আজকে তো আসবে, মানে হেলাল ভাই আসবে। এই চিন্তা করে নিজে খাবার দাবার রান্না করছিলেন, তারা মাছ নিয়ে আসছিলেন। তো বড় বড় সরপুটি মাছ। তো তিনি মাছ ভাজছেন, বিকাল বা সন্ধ্যার সময় মাছ ভাইজা টেজা পুরো রেডি করছেন। তো চিন্তা করছে যে হেলাল ভাই আসলেও খাবে, নিজে খাইলেন, খেয়েটে, এবং চারিদিকে কেমন গন্ধ হয়ে গেছে। তাদের যে কোয়ার্টারটা ছোট, তো ওই কিচেনের পাশে আবার ওরকম জালনা টালনা নাই, ওই জাস্ট একটা ফ্যান দিয়ে একটু বাতাস বেরোয়, ওরকম না, মানে পুরা। তো তিনি দরজা খুলে রাখছেন সন্ধ্যার পরে, চিন্তা করছে হেলাল ভাই তো চলে আসবে। তো এইদিকে সন্ধ্যা হইতেছে, হেলাল সাহেবের আর খবর নাই। তো তখন রুবেল ফোন করলেন হেলাল সাহেব, যে ভাই আসতেছেন না? আমি আসতে পারি, হয়তো আমার আস্তে আস্তে রাত হইতে পারে, রাতটা নামাই দিয়ে যাবে হয়তো আমারে, থাকো এসে। বলছে ঠিক আছে, খাবার দাবার রেডি করে রাখছি আপনার জন্য, এসে খায়েন, আমি শুয়ে পড়বো না। বলে সে মোটামুটি হাঁটাহাঁটি করলো তাদের কোয়ার্টার আশপাশে, এই ধোঁয়া টোয়া রান্নার এগুলো বের করে দেওয়ার জন্য। তা হাঁটাহাঁটি করে সে যে দরজা লাগায় চিন্তা করে শুয়ে পড়ি, হেলাল ভাই আসলে তারপরে পাম্প টাম ছাড়বো না, এখন একটু ঘুমায় যাই, অথবা হেলাল ভাই নিজেই ছাড়বে, অসুবিধা নেই। তো সে তো বলছে যে রাতটা নামাই দিবে তারে, তো আমি শুয়ে পড়ি, আর গেট নক করলে খুলে দিব, এই চিন্তা করলো। তো চিন্তা করে সে ঘুমায় পড়ে, এবং ঘুমায় কিছুক্ষণ পর সে একেবারে ঘুমে তলায় যায়। তো কতক্ষণ ঘুমাইছে বলতে পারে না, হঠাৎ করে একটা শব্দ হইলো, কেমন যেন একটা শব্দ হয়েছে, ধুম ধুম করে শব্দ হয়েছে। শব্দতে তার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরে দিক ওদিক তাকাইতেছে, মানে রুমে বোঝার চেষ্টা করতেছে যে কিসের শব্দে ঘুম ভাঙলো। তো তাকায় দেখতেছে যে তার রুমের কিন্তু লাইট বন্ধ, কিন্তু তাদের প্লাগের মধ্যে একটা ছোট্ট ডিম লাইটের মতো লাগানো থাকতো, ওটাতে হালকা আলো আসে। তো ওইটা আলোতে দেখতেছে যে তার যে রুমের দরজাটা খোলা,
দরজাটা খোলা, বাইরে একটা আলো জ্বলতো ওইদিকে, ওই পাশে, ওই আলোটা হালকা এখানে এসে পড়ছে। সে চিন্তা করলো যে আসছে নাকি, হেলাল ভাই আসছে নাকি। তো হেলাল ভাই দরজা খুললো কেমনে? দরজা কি তার কাছে কোনো চাবি আছে? মানে ওইটা তো বোল্ট লক, এরকম গোল ঘুরানো, হাত মানে হ্যান্ডেল ঘুরানো বোল্ট লক। চিন্তা করছে যে ওইটা ঘুরে ঢুকছে নাকি। আমি তো অবশ্য ছিটকানি মারি নাই। তো চিন্তা করলো আসতে পারা, তো খুলে যে কলের দিকে গেছে, এই সেই হাত মুখ ধুইতে গেছে। তো তারপরে সে উঠে সে হেঁটে গেল দরজার দিকে যেয়ে দেখলো যে হ্যাঁ, দরজার লক খোলা। মানে এখান থেকে একটা চাপ দিয়ে দেয় আর কি, টাস করে চাপ দিয়ে লাগায় দেয় আর কি। ওখানে যেহেতু চুরি টুরির এরকম ব্যাপার নাই, মানে সাধারণত এরকম জায়গায় কোনো চুরি এরকম হয় না, পানিশমেন্ট তো অনেক কড়া। তো এই কারণে মানুষ এত চিন্তা করে না। ওই যে ভিতরে ঢুকায় যে সুইচটা, বাটনটা চাপ দিলে লক হয়ে যায়, ওইভাবেই থাকে মানুষ। তো সে দেখতেছে যে বাটন মানে খুলছে, কেউ চাবি দিয়েও খোলা যায় ওই পাশ থেকে। তো সে মনে করছে হয়তো হেলাল ভাই আসছে, চিন্তা করে সে আস্তে করে দরজাটাকে চাপায়। সে যে ওই যে তাদের যে কিচেন, ওখানে যায়, যে মুখটা একটু ধোয়, একটু পানি দিয়ে মুখের মধ্যে, তার অভ্যাস, একটু পানি খেয়ে যে সে চিন্তা করে যে শুয়ে পড়ি। হেলাল ভাই যেহেতু আসছে, মোটরও তিনি চালাবে, মানে পাম্প বসে চালাবে, অসুবিধা নেই। সে গেটটাকে এমনি আবার লাগাই দেয়, মানে ওই যে সুইচ টিপে না, জাস্ট লাগাই দিয়ে শুয়ে পড়ে। তো শুয়ে তার মানে ঘুমের চেষ্টা করতেছে, চোখে কেমন জানি একটা ঘুম ভাব যেহেতু ছিল চলে আসছে। এই সময় সে হঠাৎ করে ফিল করলো যে ঘরের মধ্যে কেউ আছে। তো সে কিন্তু স্পষ্ট তার এতটুকু মনে আছে, সে দরজাটাকে জাস্ট লাগায় আসছে, মানে লক চাপ দেয়নি, দরজাটাকে সে লাগাইছে। কেউ তো ঢুকলে গেট খুলে ঢুকবে, যে সে দরজা খোলার শব্দ পাবে, সেগুলো তো পায় নাই, কিন্তু তার মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে। চিন্তা করলো হেলাল ভাই কোথায় ছিল, আমি তো একটু আগে রান্নাঘরেও গেলাম, তখন নাই, কি ব্যাপার। তো এর মধ্যে সে ওইদিকে শব্দ পাইতেছে ঘরের মধ্যে, কেমন জানি মানে টক টক কট 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 শব্দ হচ্ছে, কেমন একটা নড়াচড়ার শব্দ হইতেছে। ঘটনা কি? তো তাদের একটা টেবিল ছিল, টেবিলটা হচ্ছে মানে তার বিছানা আর হেলাল সাহেবের বিছানা, এই পাশে মানে হেলাল সাহেবের মাথার কাছ দিয়ে হচ্ছে কিচেনে যাওয়ার রাস্তা, ওইখানে কিচেনে যায়। আর এই পাশে তার মাথার থেকে একটু সাইড হলো টেবিল, ওখানে বসে দুজন খাইতো আর কি। অনেকে আছে ওই যে মাটিতে বসে খায়, কিন্তু ওখানে মাটিতে বসে খাওয়ার মতো যথেষ্ট জায়গা ছিল না ওখানে, তারা দুজনেই টেবিলের মধ্যে বসে খেত। তো সে সাউন্ড পাইতেছে, মনে হচ্ছে টেবিলের ওই সাইডটাতে একটা চেয়ার আছে, ওইখানে মনে হচ্ছে শব্দ হচ্ছে। তো চিন্তা করলো ঘটনা কি। তো সে আস্তে করে মাথাটা একটু উঁচা করলো, উঁচা করে তাকায়, বোঝার চেষ্টা করতেছে হালকা যে একটু আলো আছে ডিম লাইটের মতো, ওটা ঠিক ডিম লাইট না, একটা এশিয়ান প্লাস্টিকের মধ্যে একটু হালকা আলো, ওখান থেকে অল্প আলো এসে ওখানে লাগতেছে টেবিলের ওখানে, একটা বোঝা যাচ্ছে টেবিলটা, এবং তারপর একটা অবয়ব বোঝা যাচ্ছে। চোখে অন্ধকারটা শুয়ে আসলে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে মানে ভয় পেয়ে গেল আসলে রুবেল হোসেন। তার কাছে মনে হলো ওই চেয়ারটার ওইখানে বড় কোনো সাপের মাথা, ফনা ধরা, এবং এটা এত বড় ফনা, প্রায় 1.5-2 ফিট একটা ফনা, এরকম মনে হচ্ছে ওই জায়গাটা অবয়বটা এরকম মনে হইতেছে ঠিক মানে তাদের ওই চেয়ারের উপর, এবং ওই চেয়ারের উপর বসে টেবিলের থেকে কিছু নিচ্ছে এরকম ভাবে। তো ভয়ে তার কলিজা উড়ে গেছে রুবেলের, এবং রুবেল তখন করছে কি মানে হাত দিয়ে এরকম থাবাচ্ছে শুধু আস্তে আস্তে, তার বালিশের কাছে ওখানে তার ফ্ল্যাশ লাইটটা ছিল, টর্চ লাইটটা, ওইটা বের করে সে আলো মারছে। মিলি সেকেন্ডের মধ্যে আলোটা যে পড়লো, এবং আলোটা যে পড়ার পরই সে তার মনে হলো যে সাপের অবয়ব যে দেখছিল ওইটার থেকে একটা মানুষ বসা এখানে। এবং মানুষ মানে কি, ওই যে সে ইকে দেখে আসছিল ওই মাঝরার মধ্যে জসিম লোকটাকে, জাস্ট জসিম ওখানে বসে আছে, তার গায়ে শার্ট পরা, এবং জসিমের মুখের মধ্যে তাদের ওই যে মাছ, সে মাছ বেছে রাখছে, সে মাছের কাঁটাটা, মাছটা নাই কাঁটাটা ধরা মুখের মধ্যে, এবং এইভাবে করে তার দিকে তাকাইছে জসিম, দেখে হাসতেছে এরকম, মুখের মধ্যে একটা হাসি, চাপা হাসি। সে দেখলো জসিমের চোখ দুটা জ্বলে উঠছে, দপ করে জ্বলে উঠছে, মানে চোখের মনিটা জ্বলতেছে ভিতরে। তার দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়ে, মুচকি হাসিটা বেশ মনে হচ্ছে ইভেল টাইপের হাসি দিয়ে বলতেছে, মাছটা খুব মজা করে ভাবছেন, খুব মজা হয়েছে, খুব ভালো লাগতেছে, এই আলো সরান, আলো মারছেন কেন আমার দিকে। এটা শোনার সাথে সাথে রুবেলের বুকের মধ্যে থরথর করে কাঁপুনি উঠে গেল। সে সাথে সাথে লাইটটা সরাই ফেললো এবং লাইটটা নিভাই দিল। লাইট নিভানোর সাথে সাথে আবার এই যে অন্ধকার, এটার মধ্যে তার কাছে মনে হইতেছে ওই যে সাপের মতো একটা অবয়ব ওইখানে বসা, এবং ওইটা ঠিক মানুষের মতো সাইজের সাপ। এত ভয়ঙ্কর লাগলো তার কাছে, সে ভয়ে গুটি সুটি মেরে গেল দেয়ালের সাথে। ওই পাশ থেকে শুনতেছে সেই জসিমের কণ্ঠে, এত ভয় পাইতেছেন কেন, আমি জসিম। এই জসিম বলতেছে, এবং তার ভিতর থেকে একটা হাসি উঠতেছে এরকম, মানে এত ভয়ঙ্কর ব্যাপারটা রুবেল বলতে পারবে না। এক সেকেন্ড পর দেখলো, মনে হলো যে সাপের মতো জিনিসটা নেমে গেল ওখান থেকে, নেমে দরজার দিক গেল, এবং তারপর সে দেখলো দরজাটা খুলে গেল অটোমেটিকলি বাইরের হালকা আলোতে। এইবার সে দেখতেছে কুচকুচে একটা সাপ বের হয়ে যাচ্ছে তার দরজা দিয়ে, এরকম মোটা, মানে এরকম মোটা। সে
আলো মারছে, সাথে সাথে ফ্ল্যাশ লাইট মারছে ওদিকে। ফ্ল্যাশ লাইটটা মারার সাথে সাথে ওটা ঘুরে এরকম ফনা তুলছে তার দিকে, পুরো আলোটা যে পড়ছে কুচকুচে কালো এরকম, সে পুরো দেখতেছে চোখ দুইটা জ্বলতেছে। একটু আগে ওই জসিমের চোখ যেরকম জ্বলছিল সেরকম, এবং সেই সাপের দুইটা সামনে যে দাঁত ফ্যাং সে দেখতে পারছে এরকম ভাবে, মুখি করে এত বড়, মানে ফনাটাই এত বড়, মানে ভয়ে আত্মা উড়ে গেছে। মানে রুবেল হোসেন ভাবতে পারতেছে না, সে মনে মনে সাথে সাথে ধোয়া পড়তেছে এবং মুখ দিয়ে ধোয়া বেরিয়ে গেলো, জোরে জোরে ধোয়া পড়া শুরু করলো মুখে। সে দেখলো যে সাপটা ঘুরে চলে গেল ওইখান থেকে। সে তাড়াতাড়ি ধোয়া পড়তেছে এবং পা রাখতে পারছে না, ভয়, এত ভয় লাগতেছে তার। ভয়ের চোটে সে একসময় সে একটু সম্বিত ফিরলো, ভাবলো যে ভাই আমার তো কিছু করতে হবে, উঠে মানে এরকম বসে থাকলে তো হবে না, ভয়। তো সে উঠে গিয়ে দরজাটার মধ্যে হাত দিল, দেখলো ঠান্ডা নব এবং হালকা বাতাস আসতেছে দরজার ফাঁক দিয়ে, দরজাটাকে পুরো লাগাই দেওয়া যায় নাই। তো সে জোরে চাপ দিয়ে দরজাটা লাগাই দিল, লাগাই দিয়ে আবার সুইচ টিপে দিল, টিপে ঘরের বাতি জ্বালাইলো। বাতি জ্বালায় দেখতেছে যে তার ওখানে যে খাবার ছিল খাবারটা নাই, এবং মাছের শুধু কাঁটাগুলো আছে, আর কিচ্ছু নাই, সব নিয়ে গেছে, সব খেয়ে ফেলছে এখানে। এবং সে অবাক হইলো যে কে খাইলো, মানে খুবই একটা আজব কাণ্ড। তো সে তাড়াতাড়ি এই প্লেটটার দিকে মানে হাত দিতে তার ভয় লাগছে, প্লেটটা হাত দিয়ে ছুঁইতে। তো সে তাড়াতাড়ি লাইটটাকে জ্বালায় রেখেই বিছনার মধ্যে চলে আসলো, এসে কাঁথা মুড়ি দিয়ে, তার কাছে মানে কাঁথা ছিল, কাঁথা মুড়ি দিয়ে সে শুয়ে আছে, মাথাটাকে ঢেকে রাখছে, হাতে ফ্ল্যাশ লাইট এবং মনে মনে দোয়া পড়তেছে। অনেকক্ষণ পর তার ঘুম চলে আসছে চোখে, মনে হচ্ছে যে ঘুমে চোখ লেগে যাচ্ছে, ঘুমায় যাবে সে। এই সময় সে দরজার মধ্যে আবার নখ শুনলো, ধপ 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 ধপ। তবে এইবার কিন্তু একটা কাজ করছিল রুবেল, দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলে দরজাটা লাগাইছিল সে, মানে সুইচটা দরজা লাগায় বলছে বিসমিল্লাহ বলে দরজা লাগাই দিছিল সে। ধপ 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 নখ হইতেছে। তো সে কোনো করে না, উত্তর দেয় না, কারণ এত রাত্রেবেলা তার মাঝরাতে কেউ আসবে না। আর যদি আসে তাহলে বলবে, হেলাল আসলেই বলবে যে এই দরজা খুলো। ওই পাশ থেকে বলতেছে কে একদম কঠিন কথায় সে শুনতেছে যে ওই যে জসিম যে সেই কণ্ঠ বলতেছে, এই রুবেল মিয়া দরজা খুলো, দরজা খুলো, একটু আসি, তোমার ঘরে আসি, খেয়ে গেলাম, কিছু বলবা না আমারে? কোনো কথা বলতেছে না, রুবেল সাহেব চুপচাপ বসে আছে, কোনো উত্তর দিতেছে না। তারপর বলছে, এ রুবেল মিয়া এইভাবে খাবার রাখো, মাঝে মাঝে খামো আইসা, বলে আবার হাসতেছে। তারপর রুবেল হোসেনের মনে হলো যে তার ঘরের আশপাশ দিয়ে কেউ হাঁটতেছে, শব্দ পাচ্ছে সে। তারপর কিছু মানুষের কণ্ঠ শুনলো, যে একসাথে কয়েকজন মানুষ গল্প করতেছে বা কথা বলতেছে তার বাসার আশেপাশে। খুব ভয় পেয়েছে সে, এবং এরকম অনেক রাত পর্যন্ত সে শব্দ পেল। কোন সময় যে সে ঘুমায় গেছে রুবেল হোসেন সাহেব তার আর কোনো খেয়াল নাই। সে মানে হয়তো ভয় বেহুশ হয়ে গেছিল বা ঘুমায় গেছিল। সকালবেলা তার ঘুম ভাঙছে, দরজার মধ্যে জোরে জোরে নকে। ওই নকটা তার কাছে মনে হচ্ছিল সেই রাতের নক। সে কোনো কথা বলতেছে না, চুপ করে আছে। একটু পরে জোরে জোরে নক হইলো। সেই হেলাল সাহেব বললো, এই রুবেল ঠিক আছো তুমি? এই রুবেল ঠিক আছে, আমি হেলাল ভাই বলতেছে। তখন সে তাড়াতাড়ি উঠে যে দরজা খুললো। তো তখন হেলাল সাহেব দেখে যে আয়সা ঢুকছে। রুবেলটা দেখে বলে, কি অবস্থা তোমার, এরকম অবস্থা কেন? গায়ের মধ্যে সে কাঁথা পেঁচানো, মাথায় হাত দিয়ে দেখে যে জ্বর, তার চেহারা চোখ লাল হয়ে আছে। তোমার শরীরে তো অনেক জ্বর, তোমার চেহারা দেখে বলতেছে জ্বর, তোমার চোখ লাল হয়ে গেছে, কি ব্যাপার? তখন রুবেল হোসেন বলে যে আমি ভয় পাইছি কালকে রাত্রে। বলে কি? বলে যে এরকম এরকম ঘটনা। তো তখন অবাক হয়ে সেই হেলাল সাহেবও দেখলো যে তার প্লেট ওখানে কিন্তু পড়ে রয়েছে, প্লেটের মধ্যে শুধু মাছের কাঁটাটা আছে আর কিছু নাই, এরকম পড়ে রয়েছে। তখন বলে যে তুমি ওই যে ওই দিন রাত্রে বেরিয়েছো না, ওই দিনই তুমি জিন নিয়ে আসছো এখানে, তোমার বলছি না এখানে জিন আছে? তখন বললো যে ওই জসিম লোক তো এটা না, ওই লোকটা হয়তো ওই জসিমের রূপ নিয়ে ওই জিন আসছিল তোমার এখানে। যাই হোক, দেখি আমি কফিল্ডে বলবো এখানে একটু করার ব্যবস্থা করতে, ঝাড়ার ব্যবস্থা করতে ঘরটারে, এখানে মনে হয় হয়েছে, খারাপ হয়েছে। যাই হোক, তখন ওই হেলাল সাহেব এসে রুবেল হোসেনকে ওষুধ দিয়েছিল, জ্বরের ওষুধ, জ্বর টর যাতে নেমে যায় এরকম। দোয়াদুর পরে ফু দিল নিজের, তারপর ইকেও ফু দিল, রুবেল হোসেনকে ফু দিল, নিজের ঘর বন্ধ করলো। করে যাই হোক, তারা ঘরের মধ্যে ছিল এবং ওই মাছের কাঁটা তারা বাইরে ফেলে দিছিল, ওটা রাখেই নেই ঘরের মধ্যে, মাছের কাঁটা বাইরে ফেলে দিয়েছিল। এবং তারা দুইজন রাতের বেলা বেশ ভয়ে ছিল, এবং এরপরে নাকি 2-3 দিন তাদের দরজায় সেরকম কে নক করছে, আর হাসতো, কথা বলতো না। এবং এবারে হাসিটা ছিল আরো ভয়ঙ্কর, বেশ ভারী বাজখাই কণ্ঠে হাসতো, মানে অমানুষিক কণ্ঠ, মানে এই কণ্ঠটা মানে মানুষের কণ্ঠ না, বাইরে হাসতো। এবং এই হাসি শুনে নাকি আত্মা উড়ে যেত, দুইজনই শুনছে এই হাসি। তো তখন পরবর্তীতে হেলাল সাহেব তাদের কফিলকে বলে যে এখানে এরকম সমস্যা, তো পুরোটাই বলে ঘটনা কি ছিল। তো কফিল নাকি বলে যে আল্লাহ তোমরা কি ভয়ের কাজ করছো, এখানে তোমাদেরকে আসলে বলে দেওয়া ছিল এটা আমারই ভুল,
আমি রুবেল তো নতুন আসছে, তাকে বলা উচিত ছিল যে এইখানে যেন না হাঁটে, এই যে জমিগুলা এগুলোর মধ্যে দিয়ে উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে। এবং এইখানে যারা এই চাষাবাদ করে এদের মধ্যে কিছু মানুষ ছিল আগে, তারা জিন যে কাজও করাইতো, এই জিনে সেখান থেকে ফসল কাটতো তাদের। তো এইগুলা এখানে অনেকে আছে রয়ে গেছে এখানে, এবং তারা এই মানুষকে তো সহ্য করতে পারে না, মানুষকে দেখলেই তারা এরকম বদর করে। ওই যে রুবেল গেছে এখানে, যে ওই সময় তাকে ই করছে। তো যাই হোক, তিনি তখন তাদের ওইখানকার একজন এই আলেমকে নিয়ে আসে, আলেম এসে জায়গাটা ঝেড়ে দেন, তাদের ওই মাজরার ওই জায়গাটা বন্ধ করে দেন, তাদের যে রেসিডেন্সিয়াল জায়গাটা ওটা বন্ধ করে দেন, এবং বলে যে যখনই তোমরা এই পাম্পে পানি ছাড়তে যাবা, দোয়া পড়ে শরীর বন্ধ করে তারপর যে পানি ছাড়বা রাতের বেলা। এই আর যখন ফসল তোলা হবে তখন তো তোমাদের সাথে লোক থাকবে, ওরা তো থাকবেই, তখন বেশি মানুষ থাকলে এগুলো আর সমস্যা করে না। তো যাই হোক, পরবর্তীতে আস্তে আস্তে রুবেল সাহেব ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়েছে, এবং তিনি এরপর তিনি জানে যে ওইখানে উল্টাপাল্টা আছে। তিনি এর মধ্যেও নাকি রাতে দেখছে, এরপর অনেক দিন পরে তিনি দেখছে রাতের মাঝে তাদের যেই ওই ফসলের মাঠের ওই সাইড যে লম্বা একেবারে খেজুর গাছের কাছাকাছি সমান লম্বা নাকি কিছু একটা হেঁটে হেঁটে যায়, পুরো ওদিক দিয়ে পার হয়। তো তিনি দূর থেকে দেখছেন, তো থেকে ভয় পাইছেন, কিন্তু একদিনে তো একটু অভ্যস্ত হয়েছেন ওই এলাকা সম্বন্ধে, এর জন্য আর কেয়ার করেন নেই। তো তিনি জানেন যে ওইখানে নাকি এরকম উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে। আর ওইখানে ওই যে পরে ওই জসিম লোকটার সাথে পরে একবার দেখা হয়েছে তার, জসিম লোকটা বলছে যে আল্লাহ কি বলেন ভাই, আমারই তো ভয় লাগতেছে, আমি আপনার এখানে কিভাবে যাবো, আমার রূপ নিয়ে আইছে। শুনে খুবই ভয় পাইছে সে বলে যে না, কিভাবে সম্ভব বলেন ভাই, আপনি মাদ্রা কাছে হইলো, আমরা তো এগুলো জানি যে এখানে এরকম হাঁটা চলা ঠিক না, এর জন্য রাত্রেবেলা কখনো আমরা বেরি না, ওই দিনে কখনো যদি কারোর সাথে কারো দেখা হয় এটা, নাহলে রাস্তা দিয়ে চলাফেরা করি, এই মাঠ দিয়ে চলাফেরা করি না, এটা ঠিক না। তো এরপর থেকে আর কখনোই উনি এরকম হাঁটে নাই, রাত্রেবেলা দূরে কোথাও যান নাই, ওই হাঁটলে ওই তার ইসের সামনের অংশে হাঁটা চলা করতেন, ওই মাদ্রার সামনের যে জায়গাটা ওইটা হাঁটা চলা করতেন, দূরে কোথাও যাইতেন না। তো এটাই রুবেল হোসেন বলছেন যে ওইখানে অনেক বেশি জিন আছে, যারা অনেকেই নাকি দেখেন, যারা এরকম খোলামেলা জায়গায় কাজ করেন তারা নাকি এরকম অনেকেই জিনের দেখা পান। আর আসলেই ভয়ের, রাতের বেলা যদি এরকম কিছু দেখেন, এটা কিন্তু মানুষের ভয় আত্মা উড়ে যাওয়ার মতো একটা ব্যাপার। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম রিপন, আমি লালমেহের থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা সুনামগঞ্জের তাহিরপুর এলাকার টাঙ্গুরহাড়ের কাছাকাছি একটি ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল আরিয়ান ভাইয়ের সাথে। তো আমি চেষ্টা করব আরিয়ান ভাইয়ের মতো ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। রাসেল ভাই, সুনামগঞ্জের তাহিরপুরের আরিয়ান ভাই যে ঘটনাটা পাঠিয়েছেন সেটা কোনো কাল্পনিক ঘটনা, এটা টাঙ্গুর হাওড় এবং হাওড় অঞ্চলের জেলেদের জন্য জীবনের একটা চরম এবং নির্মম একটা সত্য ঘটনা। তো আমি কোনো কথা নয়, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আরিয়ান ভাই ছিলেন পেশায় একজন মৎস্য শিকারী। বড় বড় হুইপ ছিপ আর জাল নিয়ে তিনি দেশের বিভিন্ন প্রান্তরে তিনি হাওড়ে মাছ ধরতে যান। তো তিনি আসলে ভূত প্রেত কোনোদিনই বিশ্বাস করেন না। তো যতক্ষণ না পর্যন্ত তিনি টাঙ্গুরহাড়ের একটা নির্জন মোহনায় তিনি মাছ ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন, একটা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন, এর আগ পর্যন্ত তিনি কখনোই ভূত প্রেতে বিশ্বাস করেননি। তো আমরা সবাই জানি যে টাঙ্গুরহাড় অনেকটা জনপ্রিয় একটা পর্যটন স্পট, এখানে অনেকেই ঘুরতে যায়। তো এই জায়গাটায় এই ঘটনাটা ঘটেছিল। ঘটনাটার সময়কাল আজ থেকে 15 বছর আগে। ঘটনাটা ঘটেছিল একটা বর্ষার রাতে। তো আজ থেকে 15 বছর আগে সেই সময় টাঙ্গুরহাড়ে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। তো আরিয়ান ভাই যেহেতু একজন মৎস্য শিকারী, শৌখিন মৎস্য শিকারী, তিনি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মাছ শিকার করেন, এটা তার এক ধরনের নেশা বলা যায়। তো তিনি একটা ছোট্ট নৌকা, ডিঙি নৌকা ভাড়া করেন। এই নৌকাটা ছিল হচ্ছে কলিমউদ্দিন নামে একজন, উনি হলো ওই টাঙ্গুরহাড়ের একজন স্থানীয়। তো ওই কলিমউদ্দিনকে সাথে নিয়ে আরিয়ান ভাই টাঙ্গুরের একটা মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন। তো বর্ষাকাল ছিল, বর্ষাকালের শেষের দিকে, একদম ভরা বর্ষাকাল নয়, শুধুমাত্র হালকা দেখা যায় যে সারাদিনে হালকা ছিপছিপ বৃষ্টি পড়তেছিল, বা অনেক সময় বৃষ্টি পড়ে না। তো এই সময়টা তিনি রাত প্রায় 12টার দিকে তিনি রওনা হয়েছিলেন সন্ধ্যার দিকে, কিন্তু ওই মোহনায় পৌঁছাতে তার রাত 12টা বেজে যায়। এবং যেহেতু রাত 12টা বেজে যায়, আর কলিমউদ্দিন উনি যেহেতু মাঝি, তো উনি বললেন যে সাহেব, আপনি হলো মাছ মারেন, আমি হলো এখানে একটু ঘুমিয়ে নিই।
তো যেহেতু কলিমুদ্দিনের কোনো কাজ ছিল না, বা তিনি হলো এক্সট্রা কোনো কাজও করবেন না, কারণ তিনি শুধুমাত্র মাঝি। আর এখানে আরিয়ান ভাই তিনি হলো যাওয়ার সময় ছিপ নিয়ে গেছিলেন, আমরা যেগুলো বড়শি বা ছিপ বলি, তো তিনি সেগুলো নিয়ে গেছিলেন। তো সেইগুলো দিয়ে তিনি আসলে মাছ ধরার জন্য আসলে নিয়ে গেছিলেন। হালকা চাঁদনি রাত ছিল, সুন্দরভাবে স্পষ্ট চতুর্পাশে দেখা যাচ্ছে। তো ওই কলিমুদ্দিন তার হলো নৌকাটা, ডিঙি নৌকাটা একটা হিজল গাছে রশি দিয়ে বাঁধেন। তো ওখানে বাঁধার পর এখানে একটা বলে রাখা ভালো রাসেল ভাই, ওইখানে গাছ বলতে ওই টাঙ্গুয়ার যারা গিয়েছেন, টাঙ্গুয়ার, তো ওখানে আসলে দেখা যায় যে পানির মধ্যেই কিন্তু অনেক গাছ থাকছে, দেখা যায় অনেক গাছ, ডুবুরি গাছ অনেক আসছে। তো সেই একটা হিজল গাছে তিনি হলো নৌকাটাকে বাঁধেন, এবং ওইখানে আরিয়ান ভাই তার ছিপ দিয়ে মাছ ধরার জন্য তার বড়শি ফেলান। তো এরকম করে অনেকক্ষণ তিনি বসেছিলেন। তো দেখা যায় যে যখন রাত 1টা বাজে, প্রায় তিনি 1 ঘন্টা মাছ ধরার জন্য বসে আছেন। তো কোনোভাবেই কোনো মাছ ধরতেছিল না। তিনি বেশ অবাক হয়ে যান, যে তিনি শুনেছেন যে এই জায়গায় প্রচুর পরিমাণ বড় বড় মাছ নাকি পাওয়া যায়, বিশেষ করে বোয়াল মাছ বা হচ্ছে আরও বড় যে মাছগুলো আছে সেগুলো তিনি এখানে নাকি পাওয়া যায়। কিন্তু বেশ অবাক হলেন যে তিনি হলো মাছ ধরার জন্য যে সরঞ্জাম, খাবার টাবারগুলোও দিয়েছেন, প্লাস তিনি 1 ঘন্টা ধরে বসে আছেন, কিন্তু কোনো ধরনের ছোটো মাছও তিনি পাচ্ছেন না। তিনি বেশ অবাক হয়ে যান যে মানুষ যেগুলো বলেছে সেগুলো আসলে ভুয়া, আসলে তার এখানে আসাটাই পুরো টাকাটাই নষ্ট, কোনো আনন্দ হলো না। তো তিনি যেহেতু চিন্তা করছেন যে যেহেতু টাকা নষ্ট করেই চলে এসেছেন, তো তিনি চিন্তা করেন যে আজকে মাছ তিনি ধরেই নিয়ে যাবেন, এইভাবে তিনি চিন্তা করলেন। তো রাসেল ভাই উনি ওখানে বসে আছেন। তো এরকম করে যখন প্রায় 1.5 ঘন্টা চলে যায়, তিনি দেখেন যে ঘড়িতে প্রায় 11:30 বাজে। তো তিনি সেই সময় অনুভব করেন যে তার ঘড়ির যে ফাতনা, তার যে ছিপের যে বা বড়শির যে ফাতনাটা আছে সেটা ডুবে গেছে। তো তিনি বেশ অবাক হন, এবং তার মনটা চঞ্চল হয়ে ওঠে যে হয়তোবা কোনো মাছ তার বড়শিতে ধরা পড়েছে। এবং তিনি দেখেন যে যখন তিনি বড়শিটা টান দেন, ওই বড়শির যে সুতোটা তিনি ঘোরার কারণে তিনি যখন দেখেন যে বড়শির সুতোটা টান পড়ে, তিনি বেশ অবাক হন যে হয়তোবা কোনো বড় কোনো মাছ তার বড়শির মধ্যে পড়েছে। তো তিনি বড়শিটার হলো সুতোটা গোটাতে থাকেন। এক সময় তিনি দেখেন যে সেই ইয়াটা আপনার হচ্ছে মাছের মতো করে যে এদিক ওদিক যাচ্ছে। তো তিনি বুঝতে পারতেছে বড় কোনো মাছ হয়তোবা তার বড়শিতে ফেটেছে। তো এরপর যখন তিনি সুতোটা টানা শেষ করে যখন তিনি একদম ওই জিনিসটা নৌকার কাছে নিয়ে আসেন, তিনি যেটা দেখেন রাসেল ভাই, তিনি সেটা মোটেও প্রস্তুত ছিলেন না এটা দেখার জন্য। তিনি দেখেন যে একটা মানুষের মাথার খুলি, যেটা তো অনেক লম্বা লম্বা চুল, সেই খুলিটার মধ্যে এরকম একটা খুলি তার সেই বড়শিতে লেগেছে। এটার কারণেই তার কাছে অনেক টান মনে হয়েছিল, কিন্তু তিনি বেশ অবাক হয়েছিলেন যে এটা প্রথমত মাছের মতো করে এদিক ওদিক ছোটাছুটি করছিল, কিন্তু এটা তো দেখতে একদম মানুষের মাথার খুলি। এবং রাসেল ভাই এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান, এবং সেটা ওই বড়শি থেকে তিনি এখন কি করবেন, কোনোভাবেই ছড়াইতে পারতেছেন না। অনেক চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই ছড়াইতে পারতেছেন না। তো তিনি হলো তার কলিমুদ্দিন নৌকা মাঝিকে ডাক দেন। তো অনেকবার ডাক দেন, কিন্তু কোনোভাবেই নিচ থেকে সেই কলিমুদ্দিন তার ডাক শুনতেছে না, বা সে গভীর ঘুমে আচ্ছন্ন আছে। তো এক পর্যায়ে তিনি সেই কলিমুদ্দিনের কাছে যান, এবং তাকে পা দিয়ে তোলার চেষ্টা করেন, মানে পা দিয়ে ধাক্কা দিয়ে তার ঘুম ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু রাসেল ভাই তিনি লক্ষ্য করেন যে কলিমুদ্দিন এত ঘুমে বিভোর যে তাকে পা দিয়ে লাথি মারার পরও সে ঘুম থেকে উঠতেছে না। তো এই পর্যায়ে রাসেল ভাই তিনি আরিয়ান ভাই লক্ষ্য করেন যে চারদিকে পানিগুলো যেন টকবক করে, মানে কীরকম টকবক করে ফুটতে শুরু করতেছে, এবং সেই সাথে দেখা যায় যে তার নৌকাটা যেন একপাশে কাত হচ্ছে। তিনি কোনোভাবে বুঝতেছেন না যে নৌকাটা কাত হচ্ছে কেন। তো যখন তিনি কাত হওয়া নৌকাটাকে দেখার চেষ্টা করছেন যে নৌকাটা কেন কাত হচ্ছে, তিনি যেটা দেখেন রাসেল ভাই, যে একটা মানুষের মতো একটা শরীর পানির নিচে, একদম তার হাতগুলো সাদা সাদা ধবধবে সাদা। তো সেই দুটো হাত তার নৌকাটাকে এক পাশ দিয়ে টেনে মাটির মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, পানির মধ্যে ডুবিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তিনি বেশ অবাক হয়ে যান যে এই হাত দুটো আবার কোথা থেকে আসলো। তিনি খুবই ভয় পান যে এটা কোনো হয়তো বা জলজ জিন হতে পারে। তো রাসেল ভাই
তিনি সবথেকে ভয় পান তখনই যখন তিনি দেখেন যে সেই হাত দুটো যখন আরও উপরে তুলে তার নৌকাটাকে কাত করার চেষ্টা করতেছে, এবং তিনি যেটা লক্ষ্য করেন যে সেই অবয়বটা বা সেই পিশাচটার মাথা নেই। সেই মাথাবিহীন পিশাচটা দুই হাত দিয়ে তার নৌকাটাকে ডুবানোর চেষ্টা করতেছে। তো রাসেল ভাই তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পান এবং তিনি তার ওই ছিপটা ফেলে দিয়ে তিনি হলো ওই কলিমুদ্দিনের কাছে যান এবং তাকে জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করেন। কিন্তু রাসেল ভাই তিনি অনুভব করেন তার গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছে না। তিনি এত জোরে জোরে কলিমুদ্দিনকে ডাকতেছেন, কিন্তু সেই কলিমুদ্দিন শুনতেছে না। তাকে কলিমুদ্দিনকে এত পরিমাণ ঝাঁকি দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই কলিমুদ্দিন যেন জাগনা পাচ্ছে না। এরকম করে কতক্ষণ রাসেল ভাই চলে গেছে তার মনে নেই। তিনি এত পরিমাণ ভয় পান এবং ভয়ে গুটিসুটি মেরে তিনি ছইয়ের নিচে, সেই নৌকাটা ছইয়ের নিচে অপেক্ষা করেন। তো রাসেল ভাই এরকম করে অনেকটা সময় চলে যাওয়ার পর তিনি শুনতে পান যে অনেক দূরের মসজিদে হালকা মৃদু সুরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের শব্দ তিনি পাচ্ছেন, এবং সেই সাথে তিনি অনুভব করেন চারিদিকের পরিবেশটা আগের মতো যে অন্ধকার ছিল, হালকা চাঁদনি রাত ছিল, সেটা ধীরে ধীরে এখন অনেকটা আলোকিত হয়েছে এবং মনে হচ্ছে যে সকালের সূর্যের আলো ফুটতেছে। এবং তো ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরেই তিনি দেখেন যে একদম সকাল হয়ে গেছে। এখন পর্যন্ত রাসেল ভাই তার যে ভয়টা, সেই ভয়টা তিনি কাটেনি। তো যখন সকালবেলা কলিমুদ্দিন ঘুম থেকে ওঠেন এবং দেখেন যে সেই আরিয়ান ভাই প্রচণ্ড পরিমাণ ভয়ে কাঁপতেছেন এবং তিনি সারা রাত ঘুমাননি। তো এখানে কলিমুদ্দিন খুবই অবাক হয়ে যান এবং জিজ্ঞেস করেন যে সাহেব, আপনি সারা রাত কি মাছ ধরেছেন, আর আপনি তো ভয় পাচ্ছেন কেন, কাঁপতেছেন কেন, কি হয়েছে? তখন আরিয়ান ভাই সমস্ত ঘটনা খুলে বলে এবং সেই কলিমুদ্দিন বুঝতে পারে যে এখানে যে লোকাল মানুষরা যে ঘটনাগুলো বলে এটা হয়তোবা সত্য একটা ঘটনা। তো সেই প্রেক্ষাপটে হয়তোবা তার সাথে এই ধরনের কোনো খারাপ কিছু রাতে ঘটেছে। তো এখানে আরিয়ান বলতেছে যে আপনাকে আমি রাতে অনেকবার ডেকেছি, আপনি কেন শোনেননি, কেন জাগনা হননি? এটা শুনে তো কলিমুদ্দিন খুবই অবাক হয়ে যান, কারণ তিনি কোনো ডাক পাননি বা কোনো শব্দ শোনেননি। তো এরপর কলিমুদ্দিন মাঝি বুঝতে পারেন যে হয়তো এখানে থাকা নিরাপদ নয়, এবং তারপর তিনি সেখান থেকে কলিমুদ্দিনকে সহি সালামতের বাসায় নিয়ে ওই পাড়ে নিয়ে যান। পাড় থেকে তাকে একটা গাড়ি করে তিনি ব্যবস্থা করে দেন এবং পরবর্তীতে আরিয়ান ভাই গাড়ি করে তার বাসায় চলে আসেন। এবং বাসায় আসার পর রাসেল ভাই তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর, তিনি বিছনায় শুয়ে পড়েন এবং যেন আর উঠতেই পারতেছে না, তার শরীরে মনে হয় যে শক্তি শেষ। রাসেল ভাই এরকম করে তিনি কয়েকদিন তার বিছানায় শুয়েছিলেন এই অসুস্থ অবস্থায়। তো এরকম করে কয়েকদিন যাওয়ার পর তিনি একদিন অনুভব করেন যে তার বাসা থেকে মানুষের পচা, মানুষ মারা গিয়ে মানে মানুষের শরীর থেকে পচা গন্ধ বের হলে, মানে মানুষের শরীর পচে গিয়ে যেরকম একটা গন্ধ তৈরি হয়, বিশেষ করে মর্গে যে গন্ধটা পাওয়া যায়, এই ধরনের মর্গের গন্ধের মতো তিনি পাচ্ছিলেন। তিনি বেশ অবাক হচ্ছেন যে বাসায় কোথায় কি মানে পচে গিয়েছে, যার কারণে এখানে দুর্গন্ধ হচ্ছে। তার পরিবারের লোকজন বেশ অবাক হচ্ছেন যে এরকম দুর্গন্ধ তো তারা কখনো পাননি, হঠাৎ করে এরকম দুর্গন্ধ কোথা থেকে আসতেছে। তো রাসেল ভাই যখন বাড়িতে অন্য করে খোঁজার চেষ্টা করা হচ্ছে যে গন্ধের উৎসটা কোথায়, যে এরকম পচা গন্ধ কোথা থেকে আসতেছে, তো যখন সেই উৎসটা পাওয়া যায় সেটা দেখার পর মানে কেউ মানে অবাক না হয়ে পারেনি, কারণ ওই গন্ধটা আসতেছিল ওই আরিয়ান ভাইয়ের যে মাছ শিকার করা যে একটা ব্যাগ ছিল সেই ব্যাগের ভেতর থেকে। যখনই সেই ব্যাগটা খুলে দেখা হয় যে কী গন্ধ করতেছে, তখনই যেটা দেখেন রাসেল ভাই, সেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারা দেখেন যে সেখানে একটা মানুষের হাতের আঙ্গুলের মতো কিছু একটা পড়ে আছে, আর যে সেটা হলো পচা সরার মতো অবস্থা। তো এটার থেকে গন্ধ আসতেছিল। এরপর রাসেল ভাই যেটা হয় যে ওই জিনিসটা ফেলে দেওয়া হয়, কিন্তু ফেলে দেওয়ার পর রাসেল ভাই সমস্যা তৈরি হয়নি। এরপর থেকে আরিয়ান ভাই রাতের বেলা আবুল তাবুল বলতে শোনা যায়। আরিয়ান ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানরা বলেন যে তিনি নাকি রাত্রেবেলা মানে অনেক আজে বাজে কথা বলেন, বা যেগুলো আসলে তার অনেক কথাগুলো তো বোঝা যাচ্ছিল না। এবং যখন তার পরিবার থেকে জিজ্ঞেস করা যে কী হয়েছে, আপনি এরকম অসুস্থ, আপনি এরকম আজে বাজে আচরণ, এরকম আজে বাজে কথা বলতেছেন কেন? কিন্তু রাসেল ভাই, আরিয়ান ভাই কোনো কিছুই বলতে পারে না, তার সাথে কী হচ্ছে তিনি নিজেও জানেন না।
তো এরপর তিনি তার পরিবারের লোকজনের কাছে শেয়ার করেছিলেন, তার পরিবার তো জানে যে তিনি মাছ ধরতে যান। তো তিনি যখন শেয়ার করেন যে এরকম মাছ ধরতে গিয়ে একটা তিনি মাথা খুলি দেখেছিলেন এবং সেই সাথে দুইটা হাত দেখেছিলেন, এরপর থেকে তিনি অসুস্থ। তো এর মাঝে রাসেল ভাই তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু সেই ডাক্তারের মাধ্যমে কোনো চিকিৎসায় তিনি সেরে ওঠেননি। পরবর্তীতে তাকে হলো একজন কবিরাজকে দেখা হয় এবং কবিরাজ বলেন যে ওই জায়গায় নাকি একটা সময় একজন দম্পতি ঘুরতে গিয়েছিল ওই জায়গাটা দেখার জন্য, এবং ওখানে গিয়ে ওই দম্পতি পুরুষ যে আছে, স্বামী স্ত্রীর মধ্যে যে পুরুষ আছে, যে উনি ওনার বউকে এখানে নাকি পানিতে চুবিয়ে মেরে ফেলেছেন। তো ওই পানিতে চুবানোর আগে সেই মেয়েটা নাকি গলা শিরচ্ছেদ করা হয়েছিল, গলা কেটে ফেলা হয়েছিল, এবং সেই গলা কাটা লাশটাকে সেই লোকটা বা সেই দম্পতির যে ছেলেটা সেটা হলো ফেলে দিয়ে এসেছিলেন। এবং তখন থেকেই নাকি এখানে যে রাত্রিবেলা যদি কেউ যায় তাদেরকে নাকি এই মেয়েটা নাকি ভয় দেখায়। তো ওটাই হলো কবিরাজ বলেছিল। তো পরবর্তীতে কবিরাজ তাদেরকে ওই আরিয়ান ভাইকে পানি পড়া দেন এবং তাকে তাবিজ দেন। তো এরপর রাসেল ভাই তিনি প্রায় আরও 1 সপ্তাহ অসুস্থ থাকার পরেও তিনি পরবর্তীতে সুস্থ হন, এবং সুস্থ হওয়ার পর থেকে রাসেল ভাই তিনি আর কখনোই রাতে আর কি তিনি মাছ ধরতে কোথাও যাননি। তো তিনি আসলে শুনেছিলেন নাকি যে ওই হাঙ্গর টাউন নাকি অনেক হন্টেড জায়গা এবং সেখানে নাকি প্রচুর পরিমাণে মাছ ধরতে পাওয়া যায়। তো এই এক্সাইটমেন্ট থেকেই আসলে তিনি সেখানে মাছ শিকার করতে গিয়েছিলেন, এবং এই মাছ শিকার করতে গিয়েই তিনি একটা বিপদের সম্মুখীন হয়েছিলেন। তো রাসেল ভাই, এটাই ছিল আরিয়ান ভাইয়ের ঘটনা। তো তিনি জানিয়েছেন যে এরপর থেকে কোনোদিনই নাকি তিনি আর রাতের বেলা মাছ ধরেননি। তবে তিনি যেহেতু তার মাছ শিকার করা প্রচণ্ড পরিমাণে নেশা, তো দেখা যায় যে তিনি দিনের বেলায় মাছ ধরেছেন সমস্ত জায়গায়, এমনকি ওই টাঙ্গুর হাওড়েতে পরবর্তীতে যে দিনের বেলায় মাছ ধরেছেন, কিন্তু রাতের বেলা আসলে তার মাছ ধরার সাহস আর কখনো হয়নি। তো রাসেল ভাই, এটাই ছিল আরিয়ান ভাইয়ের ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন। শ্রোতাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে যদি আপনারা কমেন্ট করে জানান, তাহলে পরবর্তী ঘটনা দিতে আমি উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।